এই যে দেখেন 2010 সালের জানুয়ারির 22 তারিখে, 2010 সালের জানুয়ারির 22 তারিখে প্রথম আমরা তো জানছি যে 2009 সালে প্রথম আমরা দেখলাম যে 2009 সালে প্রথম fiverr.com যেটা আছে ডোমেন, এই ডোমেনটা লঞ্চ হয়েছে এবং 2010 সালের 22 তারিখে প্রথম হচ্ছে যে এটা পাবলিশড হয়। তো 2010 সালে যখন এটা প্রথম পাবলিশ হয় তখন এর লোগোটা ছিল এরকম, তখন এর লোগোটা ছিল হচ্ছে এরকম এবং এর ইন্টারফেসটা ইউআইটা ছিল এরকম। এখানে দেখেন কি কি সার্ভিস প্রোভাইড করতো: আই উইল ক্রিয়েট 3D বক্স শট ফর ইউর সফটওয়্যার, আই উইল মেক ইউ লুক 10 years younger for $5, I will turn your photo into cartoon like a drawing for $5। আচ্ছা, এইরকম এই যে এইরকম প্রথম যখন ফাইবার যখন 2010 সালের জানুয়ারির 22 তারিখে ফাইবারের অ্যাকাউন্ট, এখন আজকের যে এই চেহারাটা, আজকের যে ইন্টারফেসটা ইউআইটা, এটা কিন্তু 2010 সালের 22 তারিখে ছিল না। তো এটা আমরা এটা আমি যে ইন্টারনেট আর্কাইভ যে আছে, ইন্টারনেট আর্কাইভ থেকে দেখতেছি যে আমাদের চেহারাটা এরকম ছিল। তো ফাইবার শুরু থেকে এরকম একটা ভাঙ্গাচোরা সাইট ছিল, খুবই নর্মাল। প্রথম যেদিন লঞ্চ হয়েছে ওই দিন কীরকম চেহারা ছিল দেখি, প্রথম যেদিন লঞ্চ হয়েছে ওই দিন চেহারা কিরকম ছিল ভাই। আর এখন এই ফাইবার যদি আপনার নেট কানেকশন দুর্বল থাকে তাহলে এর থেকে বেটার ইন্টারফেস আছে। এবার নেট কানেকশন দুর্বল আসতেছে না আপনার ইমেজগুলো, তারপর হ্যাঁ, এর থেকে বেটার। এরকম একটা ভাঙ্গাচোরা সাইট ছিল। এই ভাঙ্গাচোরা সাইট থেকে ফাইবার আজকের এই ফাইবারে পরিণত হয়েছে, আজকের এই ফাইবারে পরিণত হয়েছে। তো এই ইন্টারফেসটা মানে এই ইন্টারফেসটা যখন ছিল তখনকার থেকে ওয়েবসাইটগুলো এরকমই ছিল। এই যে দেখেন আরো কি ভাঙ্গাচোরা সাইট ছিল, ওরে আল্লাহ, কিছুই ছিল না, এটা কিছুই ছিল না। এই যে এরকম ছিল, এটা ব্লগ সাইটের মতন fiverr.com লেখা ছিল, কিছু ব্যানার ট্যানার ছিল, যে বিভিন্ন ব্যানার ছিল, অ্যাড ছিল, বাস এই একটা সাইট ছিল। এটা ছিল প্রথম যখন ফাইবার যখন লঞ্চ হয় তখন ফাইবারের চেহারা এরকম ছিল, এইরকমটা এইটাই ছিল দেখতে। ফাইবার প্রথম ডিসেম্বর 13, 2009 সালে ফাইবারের চেহারা ছিল এরকম, বুঝছেন। তারপরে 2010 সালে আসছে, চেহারাটা দাঁড়িয়েছে এরকম, এটা ডিজাইন করে এটা চেহারাটা এরকম দাঁড় করেছে। এরকম করে আস্তে 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 ডেভেলপ হইতে 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 আজকের ফাইবার, এরকম করে আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে আজকের ফাইবারে এসে পৌঁছেছে। তো ফাইবার ফাইবার শুরুর দিকে যে সার্ভিসগুলো প্রোভাইড করতো, শুরুর দিকে ফাইবারে যেসব সার্ভিস প্রোভাইড করতো, যেমন সফটওয়্যার, তারপরে হচ্ছে ফটোশপের কাজ, তারপরে এখানেও ফটোশপের কাজ, এটাও ফটোশপের কাজ, এটাও ফটোশপের ভাই কাজ। সিটি লেখার কাজও ছিল, সিটি লেখার কাজ। চিঠি লেখার কাজও ছিল না? উপর দিয়ে একটা দেখলাম, আই উইল রাইট এ লেটার ইয়েস, দ্যাট ইউর এক্স উইল কাম ব্যাক ফর ইয়েস, $5। চিঠি লেখার কাজও ছিল এরকম, খুব ছোট যেই কাজগুলো এখন আমরা মাইক্রো ওয়ার্কার্সে করতেছেন না। আরে এটা এখানে কেন আসলো? যে কাজগুলো এখন মাইক্রো ওয়ার্কার্সে করতেছেন আপনারা, সেই কাজগুলো একটা সময় ফাইবারে করা যাইতো, একটা সময় ফাইবারে করা যাইতো। এখানে দেখি, এই যে এটা একটু ইম্পর্টেন্ট। তবে ওই সময় গ্রাফিক্স ডিজাইনটাই বেশি চলতো, কারণ ওই সময় ডিজিটাল মার্কেটিংটা ওভাবে মার্কেটটা দখল করতে পারে। তখন ডিজিটাল মার্কেটিং বলতে মানুষ খালি বুঝতো যে ব্লগিং করা বা ওয়েবসাইট তৈরি করা বা অ্যাফিলিয়েট করা বা হচ্ছে ইউটিউবিং করা বা সিপিএ করা, এই জিনিসগুলো বুঝতো। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাকে যে কি বলে হচ্ছে যে ইউজ করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় আর মানে বিজনেসের ক্ষেত্রে, এই জিনিসটার এতটা চাহিদা ছিল না যে চাহিদাটা এখন। এখন সবাই তাদের বিজনেসে, সেটা বাংলাদেশের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও এখন সবাই তার বিজনেসে ডিজিটাল মার্কেটিংটাকে প্রেফার করে, মানে তার কোম্পানির প্রমোশনের জন্য ডিজিটাল মার্কেটিংটাকে প্রেফার করে। বাট একটা সময় এরকমটা ছিল না। ডিজিটাল মার্কেটিং বলতে সবাই আগে ফ্রিল্যান্সিংটাকে বুঝতো বা এইভাবে অনলাইন থেকে ইনকামটাকে বুঝতো, কিন্তু এটাকে যে অফলাইন বিজনেসের ক্ষেত্রেও যে ইউজ করা যায়, এটা অতটা তখন মার্কেট গ্রো করতে পারেনি, বা এটা তখন ওই মার্কেটে ওই জায়গাটা দখল করতে পারেনি। তো এই কারণে ফাইবারেও তখন হচ্ছে যে শুরুর দিকে যখন ফাইবার ওপেন হয়েছে তখন হচ্ছে যে এই
গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো খুব ইয়া ছিল, চাহিদা ছিল, বা গ্রাফিক্স ডিজাইনের ভিডিও এডিটিং, and I will record a video for myself to your native Spanish or English promotion your product for $5, ঠিক আছে, বার্থডে গিফট, তারপরে হচ্ছে স্লাইড শো ভিডিও, তারপরে হচ্ছে ফ্যান্টাস্টিক বিজনেস কার্ড ডিজাইন, 2D লোগো, 3D লোগো, সবই ছিল গ্রাফিক্স ডিজাইনের কাজ। আগে যখন ফাইবার যখন লঞ্চ হয় তখন এটা হচ্ছে যে অক্টোবর 21, 2010 সালের এটার ইন্টারফেস ছিল এরকম। তখন ছিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বেশি ছিল, তো ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা ছিল না। বাট এখন ডিজিটাল মার্কেটিংয়েরই চাহিদা বেশি, সবাই এখন চোখ বন্ধ করে আগে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপর অন্য কিছু। এখন ওয়েবসাইট বিল্ড করতে না, এখন হালকায় যে আমি মাউস নড়াচ্ছি না, এরকম করে মাউস নড়ানোর করতে জানলেই এখন ওয়েবসাইট বিল্ড করা যায়, তাই কি না? যায় কি না আলতারিফ ভাই? যায় ভাই যায়। তো মাউস এরকম করে যদি কেউ ওই যে মাউস এরকম করে উপর নিচ ডান বাম মার্ক এগুলা করতে জানলেও এখন ওয়েবসাইট বিল্ড করা যায়, ঠিক আছে। কোনো কোডিং না জানলে, কোনো ডিজাইন না জানলেও, এরকম মাউস ঘোরাঘুরি করতে জানলেও এখন ওয়েবসাইট বিল্ড করা যায়। বাট একটা সময় এই জিনিসটা ছিল না, ঠিক তেমনটাই একটা সময় ডিজিটাল মার্কেটিং এরকম মার্কেট ছিল না, কারণ ওই সময় মানুষ ওই চাহিদাটা বুঝেন। এখন এই জিনিসটার চাহিদা মানুষ উপলব্ধি করতে পারতেছে, এই কারণে এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা অনেক বেশি। ঠিক আছে, যাই হোক, এটা ছিল হচ্ছে যে ফাইবারের সেই 2010 সালের চেহারা, আর এটা হচ্ছে যে ফাইবারের আজকের চেহারা। এই হচ্ছে আজকে ফাইবার, আর ওটা ছিল 2010 সালের ফাইবার, 2009 সালের ফাইবার। তো গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস এগুলো মোটামুটি তখন ডিমান্ডেবল ছিল, এখনও ডিমান্ডেবল আছে। বাট এখন গ্রাফিক্স যেমন ডেভেলপ হয়েছে তেমন ডিজিটাল মার্কেটিং ডেভেলপ হয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদাও আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, কি বলে ফাইবারে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন না, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে সার্ভিস দেওয়া যায়, এই যে গ্রাফিক্স ফাইবারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখন সার্ভিস দেওয়া যায়, যেমন এসইও রিলেটেড সার্ভিস দেওয়া যায়, ডিজাইনার রিলেটেড সার্ভিস দেওয়া যায়, রাইটার রিলেটেড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি রাইটার, ব্লগার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, বুক রিভিউয়ার, ভয়েস ওভার অ্যান্ড ভিডিও এডিটর, এই সব সেক্টরেই হচ্ছে যে ফাইবারে সার্ভিস সেল করা যায়। ঠিক আছে, এই সব সেক্টরে ফাইবারে আপনি সার্ভিস সেল করতে পারবেন। দেখেন, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি লোগো, ব্যানার, গেমিং, ইলাস্ট্রেটর, ভিজুয়াল ডিজাইন, ওয়েব, মোবাইল, এটার মধ্যে মনে হয় সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো আছে, তারপরে হচ্ছে যে আর কি আছে, তারপরে যে পেইন্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, এরকম বিভিন্ন ইনফোগ্রাফি ডিজাইন, ফটোশপ এডিটিং, ল্যান্ডস্কেপ ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েব ব্যানার, মেনু ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, পোস্টার ডিজাইন, এখানে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজগুলো, যত রকমের কাজ হয়, যত রকমের কাজ করা সম্ভব গ্রাফিক ডিজাইনের সব কাজগুলো না এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্টেড করা আছে। এই ক্যাটাগরিতে যেই কাজটা যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। তো ফাইবারের মধ্যে যেই সব সার্ভিসগুলো সেল করা যায় তার মধ্যে একটা হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। হ্যাঁ, এটার মধ্যে ওয়েব ডিজাইন বা মোবাইলের যেসব মোবাইলের ডিজাইন বা ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন আছে এখানে। হ্যাঁ, ওয়েব ডিজাইনের যে কাজটা সেটাও গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সে রাখছে। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি করতে পারবেন: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও, লোকাল এসইও, মার্কেটিং স্ট্র্যাটেজি, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, ক্রাউড ফান্ডিং, ডোমেইন রিসার্চ, এসইএম, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ব্রডকাস্ট, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, মিউজিক প্রমোশন, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব ট্রাফিক, শপিং সিজন হাব, আদার। এখানে এই সবগুলো নিয়ে হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস। এখানে সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া কোনো একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দাও।
সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে অনেক কিছু আছে। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আছে, সোশ্যাল মিডিয়া প্রমোশন আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিল্ড আছে, তারপরে অডিয়েন্স এঙ্গেজমেন্ট আছে, অনেক কিছু আছে। সবগুলো মতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা কি, সোশ্যাল মিডিয়ার এরকম মানে অর্গানিক ওয়েতে যেটা কাজ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর অ্যাডভার্টাইজিংটা কি, অ্যাডভার্টাইজিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া জাস্ট পেইড ক্যাম্পেইনগুলো রান করে দেয়, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার মধ্যে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে। অন পেজ এসইওর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, অফ পেজ এসইওর মধ্যে অনেকগুলো পার্ট আছে। এই সবগুলো নিয়ে পড়বে হচ্ছে এসইও রিলেটেড কাজ। তারপরে লোকাল এসইও হচ্ছে, এসইও দুই টাইপের, একটা লোকাল একটা হচ্ছে এসইও যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি করা হয়, আর একটা হচ্ছে লোকাল এসইও মানে কোনো একটা লোকেশন টার্গেট করে, নির্দিষ্ট একটা লোকেশন টার্গেট করে যে এসইওটা করা হয় সেটাকে বলা হচ্ছে লোকাল এসইও। তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে কোনো একটা কোম্পানি যে অনলাইন মার্কেটিং করবে এর স্ট্র্যাটেজিতে কী হবে, কতদিনে সে হচ্ছে যে মার্কেটে নামবে, কতদিনে সাকসেস করবে, তাকে কীভাবে আগাইতে হবে, কী পরিমাণ ইনভেস্ট করতে হবে, কী পরিমাণ সময় যাবে, কী পরিমাণ এখানে কতগুলো পোস্ট দিতে হবে, কী পরিমাণ ফিডব্যাক পাবে, এই যে সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি তৈরি করা, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। পাবলিক রিলেশন, ওই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে গেলে আপনারা হচ্ছে যে অটোমেটিক কোনো একটা ফেসবুক পেজে গেলে অটোমেটিক ওই ফেসবুক পেজ থেকে আপনাকে মেসেজ করা হয়। ওই যে ফেসবুক পেজ থেকে মেসেজ করা হয়, বিভিন্ন প্ল্যাটফর্মে গেলে যে মেসেজ করা হয়, এবং ওই মেসেজগুলোকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে হ্যান্ডেল করা বা তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেলে অটোমেটিক যে হচ্ছে যে ওটাকে কি যেন বলে ভুলে গেলাম, চ্যাটবট। হ্যাঁ, ওখানে অটোমেটিক যে একটা চ্যাটবট ওপেন হয়, ওই বটের সাথে যে কথা বলতে হয়, ওই বটকে যে কাস্টমাইজ করতে হয়, ওই বটের সাথে কি বলে ওই বটকে কি কোশ্চেন করলে কি কোশ্চেন অ্যান্সার দেবে, বা কাস্টমার সাপোর্ট রিলেটেড যেসব কাজ, সেটাই হচ্ছে যে পাবলিক রিলেশন। কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা বিজনেসের কাস্টমার সাপোর্ট, অনলাইনে কাস্টমার সাপোর্ট রিলেটেড কাজ, সেটাই হচ্ছে যে পাবলিক রিলেশন। কন্টেন্ট মার্কেটিং, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট রাইটার যা আছে শামিমা পারভিন আপু, আপনার কন্টেন্ট রাইটিং, এই কন্টেন্ট রাইটিং এর একটা কন্টেন্ট রাইটিংটা পড়ছে হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে কন্টেন্ট রাইটিং এর কাজটা পড়ছে। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে কন্টেন্ট রাইটিং আছে, যারা কন্টেন্ট রাইট করে তাদের জন্য কন্টেন্ট মার্কেটিং। ভিডিও মার্কেটিং, ভিডিও প্রমোশনের কাজ, ভিডিও মেকিং, ভিডিও মার্কেটিং, সবগুলো নিয়ে হচ্ছে ভিডিও মার্কেটিং এর মধ্যে পড়ছে। ইমেল মার্কেটিং এর মধ্যে লিড জেনারেশন, তারপরে হচ্ছে কি বলা হচ্ছে ইমেল টেমপ্লেট, ইমেল সেন্ডিং, সবগুলো নিয়ে পড়ছে হচ্ছে ইমেল মার্কেটিং এর মধ্যে। যেটার ইমেল মার্কেটিং এর একটা পার্ট আপনার দুই ভাগে 3 ভাগে আপনারা শেষ করে ফেলছেন। জাস্ট খালি ইমেল টেমপ্লেট ক্রিয়েট এবং সেট আপ অ্যান্ড সেন্ডিং, এই জিনিসটা খালি দেখা বাকি আছে, এটাও দেখাই দিব, সমস্যা নেই আপনাদেরকে। তারপর হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট, বিভিন্ন কমিউনিটি যেমন ফেসবুক গ্রুপ আছে, তারপর হচ্ছে বিভিন্ন এরকম প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন কমিউনিটি আছে, কমিউনিটিগুলোকে ম্যানেজ করাটা হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট। আপনাকে একটা গ্রুপের মডারেটর বানাই দিলে এখন আপনাকে ওই গ্রুপটা ম্যানেজ করতে হবে, ওই গ্রুপে রেগুলার পোস্ট করতে হবে, কে কি পোস্ট করলে এটা দেখতে হবে, কোন পোস্টে অ্যাপ্রুভ করা যাবে, কোন পোস্টে অ্যাপ্রুভ করা যাবে না, তারপর হচ্ছে যে গ্রুপে মেম্বার বাড়াইতে হবে, এই টাইপের যে কাজগুলো সেটা হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট। ক্রাউড ফান্ডিং জিনিসটা এরকম যে ওই যে কোন একটা ইভেন্ট হবে, বা কোন একটা ইভেন্ট হবে, বা কেউ হয়তো বা খুব অসুস্থ হয়ে গেছে, বা কেউ হয়তো বা কারোর সাহায্য হেল্পের প্রয়োজন, তার জন্য যে ফান্ডিং এর কাজটা বা ওই ফান্ডিং এর কাজটার যে প্রমোশন, ওই ক্রাউড ফান্ডিংটা কি, মানে ক্রাউড ফান্ডিংটা হচ্ছে যে আপনার ওই জিনিসটা যত মানুষের কাছে পৌঁছাবে তত বেশি ওখান থেকে ফান্ড রাইজ হওয়ার পসিবিলিটি থাকবে। তো ওই ক্রাউড ফান্ডিংটাই প্রমোশনের যেটা কাজ সেটা হচ্ছে যে ক্রাউড ফান্ডিং, ওটাও ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। তারপরে ডোমেইন রিসার্চ, এই যে আমরা fiverr.com, facebook.com আমরা যে ডোমেইনগুলো দেখে আসছি, হ্যাঁ linkedin.com, এই যে ডোমেইনগুলো দেখে আসছি, এরকম বিভিন্ন কোনো একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করতে গেলে ওখানে ওটা ডোমেইন আগে সার্চ করতে হয়, তারপরে না হোস্টিং, আগে ওটার নাম ঠিক করতে হয় কোন নামে ওই ডোমেইনটা কিনবে, ওই ডোমেইনটা কেনার পরে দেন হচ্ছে যে ওটার হোস্টিং কিনতে হয়, দেন ওটার মধ্যে ওয়েবসাইট সেট আপ করতে হয়, দেন ওটাকে লঞ্চ করতে হয়। তো এই শুরুর কাজটাই হচ্ছে যে ডোমেইনটাকে রিসার্চ করে বের করতে হয়।
এখন আবার বলতে হবে ভাই আমাদের ইচ্ছা মতো আমি নাম দেবো। এখন এটার জন্য আবার রিসার্চ করার কি প্রয়োজন? হ্যাঁ, এটার জন্য রিসার্চ করার প্রয়োজন আছে। এখন আপনি fiverr.com অলরেডি পাবলিশড একটা ডোমেইন এবং হচ্ছে যে রিনাউন্ড একটা ডোমেইন। এখন আপনি যদি বলেন ভাই আমিও fiverr.com কিনবো, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? না ভাই, না এরকম ভাইয়া। কেস খেয়ে যাবো। ওটা তো যাবেন, কেস খেয়ে যাবেন। ডোমেইন রিসার্চের মধ্যে এটা যেমন হচ্ছে যে করতে পারবেন না, এই কারণে কি করতে হবে, যেই ডোমেইনটা ফাঁকা আছে, যেই ডোমেইনটা এখন পর্যন্ত মানুষ কেনেনি, যেই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, যেই ডোমেইনটার প্রাইজিং কম, এবং কি যেই ডোমেইনটা আমার কিওয়ার্ডের সাথে যায়, মানে যেই ডোমেইনটা দিয়ে বা যেই নামটা দিয়ে অডিয়েন্স অনলাইনে সার্চ করতেছে এবং যেটা আমার প্রোডাক্ট রিলেটেড, যেটা আমার নিশ রিলেটেড, যেটা আমার কোম্পানির নাম রিলেটেড, যেটা নিয়ে মানুষের আগ্রহ আছে, যেটা মানুষ গুগলে সার্চ করতেছে, এইরকম ডোমেইন যখন আমি ফাইন্ড আউট করে বের করতে পারবো, তখন আমি খুব সহজেই ট্রাফিক জেনারেট করতে পারবো। কারণ অডিয়েন্স ওটা লিখে সার্চ করতেছে। ধরেন সাপোজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার কোম্পানি কিওয়ার্ড রিসার্চ বিডি, কিওয়ার্ড রিসার্চ বিডি হচ্ছে বা লিড জেনারেশন এজেন্সি বিডি, এটা হচ্ছে আপনার কোম্পানির নাম। আপনার যেটা কোম্পানির নাম, ওই নামেই যদি আপনার ডোমেইনটা হয়, আপনি হচ্ছে আপনার ডোমেইনটাও নিয়ে নিন লিড জেনারেশন বিডি। এখন ট্রাফিক বা অডিয়েন্স ফাইবারে ট্রাফিক বা অডিয়েন্স গুগলে সার্চও করতেছে লিড জেনারেশন এজেন্সি বিডি লিখে, তাহলে তিনটাই একটা জায়গায় মিলিত হয়ে গেল না? ট্রাফিকও সার্চ করতেছে লিড জেনারেশন বিডি লিখে, আপনার কোম্পানির নাম লিড জেনারেশন এজেন্সি বিডি, তারপরে হচ্ছে আপনার কোম্পানির নাম লিড জেনারেশন এজেন্সি বিডি, ট্রাফিকও সার্চ করতেছে লিড জেনারেশন এজেন্সি বিডি, এবং কি হচ্ছে কি বলে আপনার ডোমেইনের নামটাও হচ্ছে লিড জেনারেশন এজেন্সি। তিনটাই হচ্ছে একটা জায়গায় যখন একীভূত হবে, হ্যাঁ, তিনটেই যখন একটা জায়গায় একীভূত হবে, তখন হচ্ছে আপনার ইয়াটা বাড়বে, কি বলে যখনই কেউ সার্চ করবে তখনই হচ্ছে যে আপনার কোম্পানিটা গুগলে সার্চ ইঞ্জিনে শো করবে। আর যখনই গুগলে সার্চ ইঞ্জিনে শো করবে, তখন ওখান থেকে আপনার খুব সহজেই হচ্ছে যে আপনার যেটা লিখে সার্চ করছে ট্রাফিক, ওটাই হচ্ছে আপনার কোম্পানির নাম, ওটাই হচ্ছে আপনার ডোমেইন। তখন মানুষ বা আপনি বা আদার্স অডিয়েন্সরা একটা ট্রাস্ট পায় যে ও আচ্ছা, এটা তাহলে লিড জেনারেশন এজেন্সি বিডি, তার মানে এটাই হচ্ছে মূল লিড জেনারেশন এজেন্সি বিডি, সব থেকে বড় কোম্পানি বা সব থেকে ট্রাস্টেড কোম্পানি বা সব থেকে রিনাউন্ড কোম্পানি বা সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি। এটা তখন মানুষ ফিল করবে। মানুষ যখন এটা ফিল করবে, তখন হচ্ছে যে তারা চোখ বন্ধ করে আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইট থেকে আপনার কোনো একটা সার্ভিস বাই করবে, অথবা আপনার ওয়েবসাইটে সে ওয়েবসাইট থেকে একটা হচ্ছে যে সার্ভিস নিবে বা ওয়েবসাইটের সাথে আপনার এঙ্গেজড হবে। এই যে কিওয়ার্ডের থ্রুতে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করে বা কিওয়ার্ডের থ্রুতে কোম্পানির সাথে, বিজনেসের সাথে বা কোম্পানির সাথে আপনার সার্ভিস রিলেটেড একটা নাম খুঁজে বের করা, এবং সেই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, এবং সেই নামটার প্রাইজিং কীরকম। ডোমেইনের কিন্তু বিভিন্ন কিন্তু প্রাইজিং আছে, দেখাবো? দেখাবো না পরে দেখাবো? ভাই সামনে দিতে পারছি, দেখাই দেন। দেখান ভাই, দেখান। এই যে দেখুন লিড জেনারেশন বিডি ডট কম আছে, ডট কম নাই, হ্যাঁ, ডট কম নাই। রেজিস্টার
2016 লিড জেনারেশন বিডি নাই। এই যে দেখেন বিভিন্ন ডোমেইন আসছে, এই যে ডোমেইন লিজেশন বিডি.কম নাই, এটা অলরেডি ইউজড। এটা একজন 2016 সাল থেকে এই ডোমেইনটা হোল্ড করতেছে, এটা গোটারি থেকে নিয়ে নিছে একজন, ঠিক আছে, গোটারি থেকে নিয়ে নিছে। তো এইরকম এই যে লিড জেনারেশন বিডি নাই, এখন আপনি মনে মনে ঠিক করে রাখছেন যে আমার কোম্পানির নাম দিব আমি লিড জেনারেশন বিডি, ঠিক আছে। এখন আপনি ডোমেইন কিনতে গেলেন, ডোমেইন কিনতে যায় দেখেন যে নাই, এই ডোমেইনের তো ফাঁকা নাই, লিড জেনারেশন বিডি এই ডোমেইন ফাঁকা নেই, .com নাই, .com-এ এই ডোমেইনটা ফাঁকা নেই, কিন্তু .net-এ আছে, .org-তে আছে। org হচ্ছে অর্গানাইজেশন, .net-টা নিতে পারেন। তারপর হচ্ছে এই যে এইটা লিখে কেউ লিড জেনারেশন বিডি এআই, টেক, গ্লোবাল, হেলথ, সব এগুলা খুব একটা বেশি পপুলার ডোমেইন না, এগুলা নিয়ে মানুষ খুব একটা ট্রাস্ট করে না। যেটা .com-কে যতটা ট্রাস্ট করে ততটা ট্রাস্ট কিন্তু মানুষ অন্য কোনো ডোমেইন করে। .net-ও চলে, .org হচ্ছে অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়, বাট .com-টাকে সবাই চোখ বন্ধ, কমার্শিয়াল যখন কোনো কাজ করা হয় সেই কমার্শিয়াল কাজের জন্য .com ডোমেইন, কমার্শিয়াল কোম্পানির জন্য .com ডোমেইনটাকে ইউজ করা হয়, ঠিক আছে। এই .com ডোমেইনটাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, কিন্তু .net বা .dev, এআই, তারপরে হচ্ছে XYZ, .me এই ডোমেইনগুলোর মানুষ বিশ্বাস করে না। হ্যাঁ, এখানে তো ওআরজি ব্যবহার করা হলো অর্গানাইজেশন যারা, হুম, তারা। হ্যাঁ, ORG তো অর্গানাইজেশন ছাড়া কেউ পারে না। আর .com সবাই ইউজ করতে পারে। হ্যাঁ, .com সবাই ইউজ করতে পারে, আবার কমার্শিয়াল ক্ষেত্রে মেক্সিমাম .comটা হচ্ছে কমার্শিয়াল। আচ্ছা, এখানে leadgenbd.com এটাও নাই, leadgenbd.com এটাও নাই, এটাও কত তারিখ থেকে, এটাও 2019 সাল থেকে রেজিস্টার্ড। দেখছেন, এই যে আমি আমার কোম্পানির নাম দিলাম লিড জেনারেশন বিডি, হ্যাঁ, এখন আমি যখন কোম্পানির নাম, আমার কিওয়ার্ড হচ্ছে লিড জেনারেশন বিডি, এই কিওয়ার্ড নিয়ে যখন আমি ডোমেইন কিনতে গেছি তখন যাই দেখি যে এই ডোমেইনটা রেজিস্টার্ড। এই যে যেই ডোমেইনটা ফাঁকা আছে, যেটা রেজিস্টার্ড হয়নি, এই যে এরকম যেটা যেটা ফাঁকা আছে, যে $9 $10 যেই সব ডোমেইন ইয়ারলি কেনা যাবে, হ্যাঁ, পার মান্থ বা পার ইয়ার হচ্ছে $1 $2 $5 এরকম করে, যেই ডোমেইনটার প্রাইজিং কম, দেখেন এই $19 এই ডোমেইনটার থেকে, $19 এই ডোমেইনটা থেকে 2cc পেজ অ্যাপ, $19 এই ডোমেইনটা থেকে, বা এই যে লিড জেন বিডি জিজি, এই যে এই ডোমেইনটা দেখেন লিড জেন বিডি জিজি, এই ডোমেইনটার $69, প্রায় $69 পার ইয়ার। এই ডোমেইনটার থেকে এই ডোমেইনটা চিপ না, লিড জেন বিডি ক্লাব এই ডোমেইনটা চিপ না। এইরকম আরো অনেক কিছু, কিওয়ার্ড বেস, কোম্পানির নাম বেস, তারপরে হচ্ছে যে অনেক কিছু ডিপেন্ড করে, এই সব কিছু ডিপেন্ড করে যখন একটা ডোমেইনকে খুঁজে বের করা হয়, এই খুঁজে বের করে যখন আপনার বায়ারকে যখন আপনি দিবেন, এটাই হচ্ছে যে ডোমেইন রিসার্চ, এটাকেই বলে হচ্ছে ডোমেইন রিসার্চ। এইভাবে খুঁজে খুঁজে বের করা, যে ডোমেইন কিনে কিনে যে কোন ডোমেইনটা ফ্রি আছে, কোন ডোমেইনটা আমার কোম্পানির নামের সাথে যায়, কোন ডোমেইনটা নিলে আমার জন্য প্রফিটেবল হবে, কোন ডোমেইনটা নিয়ে আমি খুব সহজে মার্কেটে কি বলে গুগলে সার্চে র্যাঙ্কে আসতে পারবো, কোন ডোমেইনটা নিলে আমি ওখান থেকে অডিয়েন্স বেশি পাবো, এই যে জিনিসগুলো এটা হচ্ছে যে ডোমেইন রিসার্চের মধ্যে পড়ে। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। আপনি যে ডোমেইন এরকম ডোমেইন খুঁজে দিবেন, এটাকে আপনাকে কিনে দিতে হবে না, ডোমেইনটা জাস্ট খুঁজে দিতে হবে, এরকম করে খুঁজে খুঁজে বের করে। আমরা কিওয়ার্ড রিসার্চ যেমন খুঁজে খুঁজে বের করছি, এরকম ডোমেইনটাও আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়। এই যে খুঁজে খুঁজে বের করে দেওয়াটা, এটাই হচ্ছে যে ডোমেইন রিসার্চ। তারপরে এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ এসইও আছে না, এসইও সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে এসইও হচ্ছে অর্গানিক ওয়েতে যে কাজটা করা হয় এটা হচ্ছে এসইও, আর পেইড ওয়েতে যেটা হয় হচ্ছে যে আপনার গুগল অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যে ক্যাম্পেইনগুলো রান করা হয়, হ্যাঁ, গুগল অ্যাডস এর মাধ্যমে যে ক্যাম্পেইনগুলো রান করা হয়, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে সার্চ ইঞ্জিনের মধ্যে যে পেইড অ্যাডগুলো রান করা হয় গুগল অ্যাডস এর থ্রুতে, এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পড়ে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা খুব আমার খুব পছন্দের এবং খুব ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার কি চেনেন? ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম আসলে বলবেন বলছিলেন। জি, আমার খুব একটা পছন্দের পার্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার হচ্ছে ইনফ্লুয়েন্স করা। ধরেন সাপোজ আপনার একটা বিজনেস আছে, যেমন আমাদের হচ্ছে হাসান ভাই একটা বিজনেস, সাপোজ উনি একটা বিজনেস ওনার, হ্যাঁ, এখন আলতারিফ ভাইয়ের একটা পপুলারিটি আছে, আলতারিফ ভাই একটা পপুলারিটি আছে বা একটা কমন ফেস, আলতারিফ ভাই একটা কমন ফেস, তা হাসান ভাই বা হচ্ছে যে মুকুল শামীম ভাই একটা কমন ফেস, আলতারিফ ভাই একটা কমন ফেস,
তারপরে হচ্ছে জুলহা জাবেদিন একটা কমন ফেস। এখন হাসান ভাইয়ের একটা বিজনেস আছে, সেটা হচ্ছে যে উনি রিয়েল এস্টেট বিজনেস করতেছে, ঠিক আছে। এখন রিয়েল এস্টেট উনি বিজনেস করছে, উনি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট এখন সেল করতে চাচ্ছে। তো এই কারণে উনি সেদিন একটা প্রপোজাল দিছে, কেউ যদি আমার সাথে কাজ করতে চান। তো এই কমন ফেস হিসেবে উনি সিলেক্ট করে নিছে মুকুল শামীম ভাইকে, জুলহা জাবেদিন ভাইকে, আলতারিফ ভাইকে। ইনাদের ফেসটা মোটামুটি রংপুর শহরে মানুষ চেনে, ট্রাস্টেড একটা ফেস, এবং এই ফেসটার একটা ভ্যালু আছে। হ্যাঁ, মানুষ এই ফেসটা চেনে বা মানুষ এই ফেসটাকে বিশ্বাস করবে, বিলিভ করবে। তো এই যে বিলিভ করবে বা বিশ্বাস করবে, ইনার ফেসটাকে ইউজ করে উনি যে ওনার বিজনেসটা করতেছে, বা উনি যে ওনার অ্যাপার্টমেন্ট সেল করতেছে, বা উনি যে ওনার ফ্ল্যাট সেল করতেছে, এই যে আলতারিফ ভাই, জুলহা জাবেদিন ভাই আর মুকুল শামীম ভাই, উনারা যে এই হাসান ভাইয়ের যে বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের যে মার্কেটিং করতেছে, বা হচ্ছে যে মানুষকে বলতেছে, হ্যাঁ, ওনারা নিজেরা ওনার কোম্পানির বা ওনার বিজনেসে মার্কেটিং করছে। এই যে অন্যের বিজনেস আমি আমার নিজের ব্যানারে যে মার্কেটিং করে দিচ্ছি, অন্যের বিজনেস আমার নিজের ব্যানারে মার্কেটিং করাটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। আমি ইনফ্লুয়েন্স করতেছি মানুষকে যে তার বিজনেসটা বা তার অ্যাপার্টমেন্টটা বা তার ফ্ল্যাটটা যেন কেনে। আলতারিফ ভাই, মুকুল শামীম ভাই বা জুলহা জাবেদিন ভাই ইনফ্লুয়েন্স করতেছে হাসান ভাইয়ের ফ্ল্যাটটা বা অ্যাপার্টমেন্টটা যেন কেনে। এই যে আমি ইনফ্লুয়েন্স করা, এটাই হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বুঝছেন? জি ভাই, মানে আপনার প্রভাবিত করা বা ইয়েস, ধাবিত করা, ইয়েস, এরকম কিছু তো। ইয়েস। মানে যাদের হচ্ছে যে এটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, সেই চ্যানেলে প্রায় লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ, সেখানে এই কোম্পানি ওই ইউটিউবারকে মানে টার্গেট ইয়েস, করতে পারে যে তুমি আমাদের স্পন্সর করতে পারে, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসিডর টাইপের ইয়েস, 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 কিছুটা এরকম। নাকি বলবো যেমন লাইফ বয় এই কি ধরনের। ভাই এইরকম, এই যে যেমন কালকে ইয়া ছিল, যেমন দারার যে লাইভ শো ছিল, সেখানে আমরা আসে কথা বলছে, এরকম হ্যাঁ, নাকি ভাই এটা? হ্যাঁ, হ্যাঁ, কিছুটা এরকম, কিছুটা এরকমই। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা ওটা তো হচ্ছে যে ভিডিও থ্রুতে করছে তারা। তো আমরা ভিডিও থ্রুতে না করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেসব প্ল্যাটফর্ম আছে, এইসব প্ল্যাটফর্মের থ্রুতেও করতে পারি, ইউটিউবে ভিডিও থ্রুতেও করতে পারি। এটা অনেকভাবেই করা যায়, এটা দেখা মনে, এটা সম্পর্কে আইডিয়া দিয়ে মনে হয়। আচ্ছা, তো ই কমার্স মার্কেটিং হচ্ছে যাদের ই কমার্স বিজনেস আছে, ওই ই কমার্স বিজনেসটার সোশ্যাল মিডিয়া থ্রুতে, ব্লগের থ্রুতে, এসইও থ্রুতে, বিভিন্ন থ্রুতে যে মার্কেটিং, এটা হচ্ছে ই কমার্স মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটাও জানেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে কাজ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড সবগুলো কাজই হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে রাখছে। এটার মধ্যে আপনার ওয়েবসাইটটা ওয়েব ম্যানেজমেন্টেরও কাজ আছে, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টেরও কাজ আছে, তারপর প্রোডাক্ট লিস্টিং এর কাজ আছে, তার ই কমার্সের মধ্যে প্রোডাক্ট লিস্টিং এর কাজ আছে। অ্যাফিলিয়েটের মধ্যে হচ্ছে যে আপনার সাইট থেকে যে অ্যাফিলিয়েট করতেছে, এই অ্যাফিলিয়েটগুলোকে কতটা অ্যাফিলিয়েট আসলো, কার রেফারেল কতগুলো রেজিস্ট্রেশন হইলো, মানে ওই যে বললাম ওয়েবসাইট ম্যানেজমেন্ট, এই কাজগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর হচ্ছে মোবাইল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। মোবাইলের ক্ষেত্রে ডিজাইনটা কিরকম হবে, কিরকম মোবাইলের ক্ষেত্রে অডিয়েন্স কিরকম চায়। ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস, একটা মার্কেটিং, যে টাইপের মার্কেটিং হয় ওই টাইপের মার্কেটিং কিন্তু মোবাইল মার্কেটিং এর ক্ষেত্রে না। মোবাইল মার্কেটিং এর আরো অনেক শর্ট হয়, এবং একটা শর্টের মধ্যেই খুব অল্প কথায় অনেক কিছু বোঝাইতে হয়। এটা হচ্ছে মোবাইল মার্কেটিং অ্যাডভার্টাইজিং। পডকাস্ট যে জিনিসটা নতুন আসছে মার্কেটে, পডকাস্ট সম্পর্কে আইডিয়া আছে? পডকাস্ট হচ্ছে আপনার কোনো টেক্সট থাকবে না, কোনো ভিডিও থাকবে না, শুধুমাত্র ভয়েস থাকবে। কোনো টেক্সট থাকবে না, কোনো ভিডিও থাকবে না, শুধুমাত্র ভয়েস থাকবে। পডকাস্ট আস্তে আস্তে পপুলার হচ্ছে। এটার কারণটা হচ্ছে যে গুগল ভয়েস কিন্তু এখন খুব পপুলার হচ্ছে। আস্তে আস্তে মানুষ গুগল ভয়েসের দিকে ধাবিত হচ্ছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যে এই আপনার কিবোর্ডের ব্যবহার উঠে যাবে। কিছুদিনের মধ্যে কিবোর্ডের কোনো ব্যবহার থাকবে না। গুগল গ্লাস লঞ্চ হয়েছে, আলতারিফ ভাই দেখছেন গুগল গ্লাসটা? সরি, অ্যাপেল গ্লাসটা দেখছেন? না ভাই, অ্যাপেলের গ্লাস একটা লঞ্চ হয়েছে, অদ্ভুত গ্লাসটা, মানে গ্যাজেটটা পুরো মনে করতে পাগল করে দেয় একটা গ্যাজেট। উফ, ভাই বলেন। ওরা তো ভাই ভাই অ্যাপেল কিছু কিনি তারপরে। হ্যাঁ বলেন। ওরা তো মনে করেন আমাদের এক্সেন্ট বোঝে না ভাই।
ওরা আমাদের এক্সেন্ট বোঝে না, আমাদেরকে ওদের এক্সেন্ট বোঝাতে, এটা নিয়েও কাজ চলতেছে, ওরা এটা নিয়ে ভাই ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। হ্যাঁ এটা নিয়ে কাজ আর 70% বোঝে না ওরা। হ্যাঁ এটা নিয়ে কাজ, গুগল ট্রান্সলেটে বাংলা থেকে ইংলিশটা খুবই, মনে করেন যে ইংলিশ থেকে বাংলাটার অবস্থা খুবই দুরবস্থা হয়ে যায়। হ্যাঁ ওটা কিছুই বোঝা যায় না মাঝে মাঝে। আর আমাদের এক্সেন্টটা হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু একটা এক্সেন্ট আছে ভাই। ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সেন্ট, আমাদের এক্সেন্ট হচ্ছে ব্রিটিশ এক্সেন্ট। কিন্তু আমরা ব্রিটিশ এক্সেন্টে ভাই মানে ইয়া না, ওর সাথে কোপ আপ করতে পারতেছি না। আমাদেরটা ভাই সংমিশ্রণ হয়ে গেছে, ব্রিটিশ ইন্ডিয়ান ব্রিটিশ ইন্ডিয়ান দুইটা ক্রস হয়ে গেছে, কিন্তু আমাদের মূল এক্সেন্টটা মানে আমাদের এক্সেন্ট, আমরা যদি এটা তো ব্রিটিশ। আমরা যদি মানে একটু যদি এক্সারসাইজ করি ইংরেজি নিয়ে, আমাদের কিন্তু খুব সুন্দর আমরা ব্রিটিশ ইংলিশে কথা বলতে পারি, ব্রিটিশ ইংরেজি ভাই। খুব সুন্দর কথা বলতে। কিন্তু আমরা ওই যে ভাঙ্গা চূড়া যা পাই তাতাই চালাই দেই, তো এই কারণে হচ্ছে যে আমাদের অবস্থা যে এরকম হয়ে গেছে। বাংলিশ আমাদের তো ইন্ডিয়ান ইংলিশ না, আমাদেরটা হয়েছে বাংলিশ। একটা ইন্ডিয়ান ছোট বাচ্চা যেরকম করে কথা বলতে পারবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি, আমাদের মনে হয় না আমরা ভার্সিটির স্টুডেন্ট, একটা অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েটও ভার্সিটি, রিনাউন্ড ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটির কথা তো বাদই দিলাম, রিনাউন্ড একটা ভার্সিটির একটা কি বলে স্টুডেন্টও ওভাবে কথা বলতে পারবে, একটা ওখানে 9-10 এর বাচ্চারা যেভাবে কথা বলতে পারে ইন্ডিয়ায়, আমাদের বাংলাদেশে একটা রিনাউন্ড ভার্সিটির অনার্স মাস্টার্সের স্টুডেন্টও ওভাবে কথা বলতে পারবে না। জি ভাই। স্টুডেন্ট পাইতে টিচাররা ভাইয়া, শিক্ষা পাইতে আপনি পারে কোথাও ইন্ডিয়ার বাচ্চা বললেন, ইন্ডিয়ার রিক্সাওয়ালাদের সাথেও পারবে না ভাইয়া। সরি ভাই, ভুল হয়ে গেছে। না আমি একটু আমার লেভেল রাখলাম, এখন যদি এত নিচে নামাই দেই তাহলে কেমনে তাও বিপদ নিতে একটা পদে রাখছিল। লেভেল পুরো ভাই আপনি ইংলিশ শিখবেন কোথা থেকে ভাই? আপনার তো স্কুলে শেখাচ্ছে না সেইভাবে, কলেজে শেখাচ্ছে না, তারপর আপনি তো কথা বলতে পারছেন না। আপনি যে ইংলিশটা কারো কাছে বলে যে আপনি জিনিসটা মানে প্রয়োগ করবেন, আপনি তো সেটাই পারতেছেন না। আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আশেপাশের লোক তো খুব ভাব দেখাচ্ছে, ও ইংলিশে কিছু বলতে চাচ্ছে, ও খুব ভাব দেখাচ্ছে। ওইটাই না, ট্রাই করলে সম্ভব, কারণ হচ্ছে যে ট্রাই করতেছে তো মানুষ, ট্রাই করতেছে না, ওই আপনাকে হয়তো বা ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হইতে হবে, অথবা নিজেই নিজের ভয়েস রেকর্ড করতে হবে, নিজেই বলতে হবে, নিজেই শুনতে হবে, এই টাইপের কিছু একটা, বা হয়তো বা গাছপালা পশু পাখি বাড়ি ঘর চেয়ার টেবিল দেখে নিজেই কথা বলতে হবে, এরকম করে হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সিটা গ্রো করতে হবে। তাছাড়া তো এখন ওয়ে নেই, প্রতিবন্ধকতা আছে, এখন এটাকে তো ওভারকাম করতে হবে, কিছু করার নেই। আর এই অনলাইন ওয়ার্ল্ডে তো সব ইংলিশ, বাংলার তো কোনো মানে অবকাশই নেই। এই কারণে এখন কারো পিসিতে আমি অভ্র দেখলে আমার খুব মেজাজ খারাপ হয়, এদের অভ্র দিয়ে কি করে, অভ্র কোনো কাজই নেই। আমার যদি কখনো বাংলিশ মানে বাংলা টাইপ করতে হয়, আমি কি করি, ট্রান্সলেটরে গিয়ে ওই বাংলিশ লিখে ওটাকে কপি করে নিয়ে এসে দিই। বাংলা টাইপ করার জন্য আবার একটা সফটওয়্যার ইউজ করে, এটা খুব বিরক্তকর। আরে ভাই প্রেজেন্ট নেই। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, আচ্ছা আমরা দেখলাম যে ফাইবারে কি ক্যাটাগরিতে সার্ভিস সেল করা যায়। আমার কথা শোনা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা ফাইবারের যে আমি ক্যাটাগরিগুলো দেখাচ্ছি এগুলো দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে হচ্ছে যে ফাইবারে কি ক্যাটাগরিতে সার্ভিস সেল করা যায়। এখানে এসইওর মধ্যে কিওয়ার্ড রিসার্চ, এসইওর মধ্যে এসইওর যে সার্ভিসটা দেয়, আমরা যে দেখছি, আমরা যে কিওয়ার্ড রিসার্চ শিখছি, সেই এসইওর কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা, আমরা যে কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা করছি সেই কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা আমরা দিতে পারবো এসইওর মধ্যে। এরপরে আপনাদেরকে আমি পরবর্তী যখন এসইওতে যারা চলে যাবো তখন আপনাদেরকে দেখাবো যে ব্যাকলিংকের সার্ভিস কীভাবে দেয়। ব্যাকলিং আছে, পিপিএন আছে, গেস্ট পোস্টিং আছে, ওয়েবসাইট অডিট আছে, সাইটেশন আছে, ব্লগ রাইটিং আছে। কি বুঝি নাই? অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এসইওর মধ্যে কি কি সার্ভিস পাচ্ছে, এসইওর মধ্যে যে এসইও ক্যাটাগরির মধ্যে যেসব সার্ভিস থাকতেছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক, পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, গেস্ট পোস্টিং, ওয়েবসাইট অডিট এন্ড প্ল্যানিং, সাইটেশন হচ্ছে ব্লগ রাইটিং। আপনি করে নিলে দেন। আচ্ছা আপনার মতো নাকি? না হুট করে আমার একটা বাজে একটা ইয়া আছে, সেটা হচ্ছে যে আমার যদি নাকের মধ্যে পানি যায় তাহলে একটু হাঁচি টাচি আসে, এটা একটু সমস্যা। ঠিক আছে কিছুক্ষণ পরে আবার।
আচ্ছা, তাহলে এসইওর মধ্যে এই সার্ভিসগুলো আছে। তাহলে এসইওর মধ্যে অলরেডি একটা সার্ভিস আমরা শিখে গেছি, যে সার্ভিসটা আমরা মার্কেটে প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? এই সার্ভিসটা কিওয়ার্ড রিসার্চ আমরা শিখে গেছি না? কিওয়ার্ড রিসার্চ সার্ভিস আমরা মার্কেটে প্রোভাইড করতে পারবো। এরপরে যেটা আছে ডিজাইনার ক্যাটাগরি, ডিজাইনার ক্যাটাগরির মধ্যে দেখছি লোগো, বুক, হ্যান ত্যান হাবি যাবি, এই গ্রাফিক ডিজাইন সার্ভিসগুলো প্রোভাইড করা যায়। ডেভেলপারের মধ্যে দেখছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস হচ্ছে বাগ ফিক্সিং, ওয়ার্ডপ্রেস স্পিড, ওয়ার্ডপ্রেস ক্লোন, এই সার্ভিসগুলো হচ্ছে যে ডেভেলপারের মধ্যে এই সার্ভিসগুলো মোটামুটি পপুলার, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি আমরা জানলাম যে ফাইবারে কি কি সার্ভিস প্রোভাইড করা যায়। এখন সার্ভিস প্রোভাইড করতে গেলে আমাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হবে, এবং ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে ফাইবারে আমাদেরকে গিগ তুলতে হবে। গিগ হচ্ছে আমাদের সার্ভিস। আমরা ফাইবারে মার্কেট প্লেসে যেসব সার্ভিস প্রোভাইড করবো সেগুলোকে হচ্ছে যে গিগ বলা হয়, ঠিক আছে? ফাইবার মার্কেট প্লেসে আমরা যেসব সার্ভিস প্রোভাইড করবো ওই সার্ভিসগুলোকে গিগ বলা হয়। তো গিগের কিছু হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, গিগের কিছু টার্মিনোলজি আছে, যেমন হচ্ছে যে আপনি ফাইবারে গিগ ক্রিয়েটের সময় হচ্ছে যে আপনার শুরুতে আই উইল লেখাটা বিল্ট ইন থাকবে, যেটাকে আপনি ভ্যানিশ করতে পারবেন না বা যেটাকে আপনি কেটে দিতে পারবেন না। এটা বাদ দিয়ে আপনি হচ্ছে যে যা ইচ্ছা তাই ক্যারেক্টার লিখতে পারবেন। এটার ক্যারেক্টার লিমিট আছে, এগুলো যখন গিগ ক্রিয়েট করবেন তখন দেখাই দিব। তারপরে এখানে আছে হচ্ছে যে কাস্টম অফার, ফাইবারে কাস্টম অফার সেন্ড করা যায়। বা আমি আপনাদেরকে বলছিলাম কালকে যে ফাইবারের মধ্যে বায়াররা আমাদের গিগের মধ্যে এসে অর্ডার করে যাবে, বাট ফাইবারের মধ্যে বায়ারদেরকে যখন আপনার গিগের মধ্যে আসে কন্ট্যাক্ট করবে তখন সেই বায়ারকে কাস্টম অফার সেন্ড করা যায়। মানে বায়ারে যদি $5 আপনার যদি গিগের আপনার যদি প্রোডাক্টের প্রাইস হয় $5, সেইখান থেকে বায়ার যদি $5 প্রোডাক্ট না নিয়ে বেশি ডলারের প্রোডাক্ট চায়, সেক্ষেত্রে তো আপনি $5 বেশি দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কাস্টম অফার সেন্ড করতে হবে, মানে কাস্টমাইজ করে অফারটাকে সেন্ড করতে হবে, তখন এটাকে বলে কাস্টম অফার সেন্ড করা যায়। তারপর যে গিগ এক্সট্রা হচ্ছে আমি একটা সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসের সাথে আমি এক্সট্রা কোনো কিছু যদি দিতে চাই সেটা হচ্ছে গিগ এক্সট্রা। আমি একটা সার্ভিস দিচ্ছি, আমি ধরেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিচ্ছি, আর কিওয়ার্ড রিসার্চের সাথে আমি কিওয়ার্ড রিসার্চ করে ওকে 5টা কিওয়ার্ড বের করে দিলাম, প্রফিটেবল 5টা কিওয়ার্ড বের করে দিলাম। এখন ও আমার কাছে যাচ্ছে যে না, আমার 5টা কিওয়ার্ড হবে না, তুমি যে ফুল কিওয়ার্ড রিসার্চ করছো সেই ফুল কিওয়ার্ড রিসার্চের রিপোর্টটা লাগবে। তো এরকম রিপোর্ট যখন সে চাবে, 5টা কিওয়ার্ডের বাইরে এরকম যখন রিপোর্ট চাবে, এই রিপোর্টটা যখন আমি তাকে দিব, তখন তার কাছ থেকে আমি এক্সট্রা চার্জ নিতে পারবো। এই ফুল রিপোর্টটা দেওয়ার জন্য তার কাছ থেকে আমি এক্সট্রা চার্জ দিতে পারবো। এরকম 2টা গিগে আমরা বিগিনার অবস্থায় এরকম 2টা গিগে আমরা হচ্ছে যে এরকম এক্সট্রা চার্জ নিতে পারবো। হ্যাঁ, এক্সট্রা সার্ভিস দিয়ে এক্সট্রা চার্জ দিতে পারবো, এটাকে বলা হয় হচ্ছে গিগ এক্সট্রা। আচ্ছা, গিগ মাল্টিপল হচ্ছে একটা গিগের মধ্যে হচ্ছে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করা, একটা গিগের মধ্যে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করা, এটা হচ্ছে গিগ কি বলা হচ্ছে যে গিগ মাল্টিপল। আছে আর্নিং ক্লিয়ারেন্স, আপনি একটা অর্ডার পাওয়ার পরে 14 দিন পরে সেই ওয়ার্ডটা ক্লিয়ারেন্স হবে, সেই ওয়ার্ডারটা ক্লিয়ারেন্স হবে বা আর্নটা ক্লিয়ারেন্স হবে, এবং দেন তারপরে হচ্ছে আপনি সেই ডলারটা আপনার ব্যাংকে উইথড্র দিতে পারবেন। আচ্ছা, প্রমোশনাল লিস্টিং, বিভিন্ন প্রমোশন করতে হয়, কাস্টমার সাকসেস প্রোগ্রাম, তারপর হচ্ছে প্রায়োরিটি ভিআইপি সাপোর্ট। প্রায়োরিটি ভিআইপি সাপোর্ট হচ্ছে যাদের অ্যাকাউন্ট ভিআইপি হয়ে যাবে তাদেরকে ফাইবার হচ্ছে যে দিবে, কি বলে ভিআইপি সাপোর্ট দিবে। আর হচ্ছে যে কাস্টমার সাকসেস প্রোগ্রাম, এটা হচ্ছে ফাইবারের একটা প্রোগ্রাম, কাস্টমার সাকসেস প্রোগ্রাম। কাস্টমার বিভিন্ন আছে, কি বলে ফাইবারে দেখবেন যে হচ্ছে যে ওদের আমি কি বলি ওটাকে, কোর্স আছে ওদের, ফাইবারের মধ্যে একটা কোর্স আছে, সেই কোর্সটার নাম হচ্ছে কাস্টমার সাকসেস প্রোগ্রাম। এই কোর্সটা দিয়ে কাস্টমাররা মানে হচ্ছে যে আমরা সেলাররা কিভাবে ফাইবার থেকে সাকসেস হতে পারি, ফাইবার থেকে বেশি ইনকাম করতে পারি, ফাইবারের লেভেল আপ করতে পারি, এবং ফাইবার থেকে বেশি বায়ার জেনারেট করতে পারি, এই যে সাকসেস প্রোগ্রাম। কারণ আমি সাকসেস হলে ফাইবার সাকসেস হবে, আর ফাইবার সাকসেস হলে ফাইবারের লাভ হবে। এই কারণে তারা একটা প্রোগ্রাম চালু করছে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে কাস্টমার সাকসেস প্রোগ্রাম, ঠিক আছে? আর একটা জিনিস, সবথেকে খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে যে ডে উইদাউট ওয়ার্নিং। এ ওয়ার্নিং ইজ রিসিভড হোয়েন ভায়োলেন্ট ফাইবারস টার্মস অ্যান্ড কন্ডিশন। মানে আপনি যখন ফাইবারের টার্মস অ্যান্ড ফাইবারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন যখন আপনি ভায়োলেন্ট করে ফেলবেন, তখন আপনাকে ফাইবার হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিবে। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিবে বা রেস্ট্রিক্ট করে দিবে। এই যে টার্মিনেট করে দেওয়া বা রেস্ট্রিক্ট করে দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে ডে উইদাউট ওয়ার্নিং, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আসি, এখন যেটা মূল বিষয়, যে জিনিসটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফাইবারে লেভেল আছে কিছু। ফাইবারে মূলত 4টা লেভেল আছে। নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 আছে টপ রেটেড সেলার। ফাইবারে লেভেল আছে হচ্ছে 4টা, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। এখন আমরা দেখবো যে আচ্ছা লেভেল 1-এ নিউ সেলারে আমরা যখন ফাইবারে কোনো অ্যাকাউন্ট খুলবো, ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর আমরা হয়ে যাবো যে কেউ ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে সেলার হিসেবে যখন কেউ অ্যাকাউন্ট খুলবে, তখন সে তখন অ্যাজ এ নিউ সেলার হিসেবে ফাইবার অ্যাকাউন্টে ফাইবার মার্কেট প্লেসে এন্ট্রি করবে। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যায়?
জি ভাইয়া। ওকে রেকর্ডার অন আছে কি? হ্যাঁ ভাইয়া রেকর্ড অন আছে। তো ফাইবারের আমরা যা সেলার যারা মার্কেটে সার্ভিস দিব তাদের লেভেল আছে কিছু। ফাইবারে 4টা লেভেল আছে, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। তো কেউ যখন ফাইবার অ্যাকাউন্টে আমাদের মতন সেলাররা যখন আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলবো ফাইবারে, নতুন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমরা অ্যাজ এ নিউ সেলার হিসেবে মার্কেটে এন্ট্রি করব। আমরা যখন ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলবো, ফাইবারের নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা অ্যাজ এ নিউ সেলার হিসেবে ফাইবারে এন্ট্রি করব। এবং হচ্ছে যে নিউ সেলারের কিছু রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টগুলো যখন ফিল আপ করে ফেলবো তখন আমি হচ্ছে লেভেল 1-এ চলে যাব। এটা গেমের মতন খুব মজা লাগে। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড। নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, এটা হচ্ছে স্টেপ। হ্যাঁ, আপনি যখন একটা স্টেপ কমপ্লিট করে ফেলবেন দেন হচ্ছে আপনি পরের স্টেপে যাবেন, এবং ওই স্টেপটা কমপ্লিট করে ফেললে পরের স্টেপে যাবেন, ওই স্টেপটা কমপ্লিট করে ফেললে পরের স্টেপে। এবং কি আপনি যখন লেভেল আপ করবেন তখন আপনার বেনিফিটেড ফাইবার থেকে আপনি বেশি বেনিফিটেড হবেন, ফাইবার থেকে বেশি আপনি বেশি অপরচুনিটি পাবেন, এবং ফাইবার থেকে আপনি বেশি আর্ন করতে, তখন আপনার কিছু লিমিটেশন থাকবে, প্রত্যেকটা লেভেলে কিছু লিমিটেশন থাকবে। আপনি যখন লেভেল আপ করবেন তখন এই লিমিটেশনগুলো পার হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, এই টপ রেটেড সেলারের মধ্যে কি কি আছে এবং কি কি বেনিফিটেড আছে। ঠিক আছে, এটার জন্য হচ্ছে যে fiverr.com/levels নামে একটা হচ্ছে যে ইউআরএল আছে। এই ইউআরএল এর মধ্যে চলে গেলেই হচ্ছে যে আমরা ওখানে দেখতে পারবো যে প্রত্যেকটা লেভেলে কি কি বেনিফিটেড আমি পাচ্ছি, কি কি বেনিফিট পাচ্ছি, এবং হচ্ছে যে এখানে আমি কি কি পাবো। সেলার, দেখেন সেলারের মধ্যে নিউ সেলারটাকে সেলার বলছে এখানে। আমরা যখন এখানে কোনো নতুন অ্যাকাউন্ট খুলবো তখন এখানে হচ্ছে নিউ সেলার আসবে, নিউ সেলারটাকে এখানে সেলারটাকে এখানে নিউ সেলারটাকে এখানে সেলার বলা হয়েছে। আচ্ছা, ওভারভিউ এর মধ্যে কি আছে? ওভারভিউ হচ্ছে যে ওয়ান্স ইউ জয়েন ফাইবার এন্ড ক্রিয়েট এ গিগ ইউ আর এ অটোমেটিক্যালি লেভেলড অ্যাজ এ নিউ সেলার। ঠিক আছে, দেখছেন বললাম না এখানে নিউ সেলারটাকে সেলার বলা হয়েছে। কি বলছে? ওয়ান্স ইউ জয়েন ফাইবার এন্ড ক্রিয়েট এ গিগ you are automatically labeled as a new seller. In order to start climbing up to level system, we encourage you to work hard and play fair. এখানে বলছে যে কেউ যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং হচ্ছে যে একটা গিগ ওপেন করার সাথে সাথে সে হচ্ছে যে নিউ সেলার হয়ে যায়। আচ্ছা, নিউ সেলার বেনিফিটগুলো কি কি? নিউ সেলার, আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবো তখন আমি আমার অ্যাকাউন্টে আমার দোকান, ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে আমার হচ্ছে দোকান, আর দোকানের মধ্যে আমার প্রোডাক্ট বা পণ্য বা হচ্ছে যে সার্ভিস হচ্ছে সার্ভিসগুলো হচ্ছে গিগ। এই গিগ হচ্ছে আমি দিতে পারবো অ্যাজ এ নিউ সেলার হিসেবে। আমি ফাইবারের মধ্যে 7টা গিগ দিতে পারবো, মানে আমি 7টা সার্ভিস সেল করতে পারবো ফাইবারের মধ্যে। আমি 7 রকমের সার্ভিস সেল করতে পারবো ফাইবারের মধ্যে। আমার কথা বুঝতে পারতেছেন? আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবো তখন ফাইবারে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ফাইবার আমাকে 7টা সার্ভিস সেল করতে দিবে, মানে 7টা প্রোডাক্ট সেল করতে দিবে। এটা হচ্ছে ফাইবারের বেনিফিট। সেকেন্ড বেনিফিট হচ্ছে 2টা গিগ এক্সট্রা দিবে। 2টা গিগ এক্সট্রা মানে ওই যে আমি বললাম যে গিগ এক্সট্রা, যে আমি একটা সার্ভিস দিচ্ছি, ওই সার্ভিসের সাথে যদি এক্সট্রা কোনো রিপোর্টিং বা এক্সট্রা কোনো যদি আমি এক্সট্রা কোনো যদি সার্ভিস দিতে চাই, ধরেন সাপোজ আমি কিওয়ার্ডের কথা বললাম, এরকমটা যদি আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনের এক্সাম্পল দিলে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারবেন, যে আমি হচ্ছে একটা লোগো ডিজাইন করে দিছি, এখন লোগোটাই শুধু আমি তাকে দিচ্ছি, তাকে হচ্ছে যে পিএইচডি ফাইল বলে মনে হয়, তাই না? পিএইচডি ফাইল বলে বা এআই ফাইল বলে, যেটা র ফাইল বলা হয় আর কি। এই র ফাইলটা আমি দেইনি, এখন শুধু সে আমার কাছে লোগো ডিজাইন করে দিয়েছে, তাকে আমি লোগো ডিজাইন দিচ্ছি। এখন সেই বায়ার যদি আমার কাছে র ফাইলটা চায়, তাহলে তার জন্য ওই র ফাইলের জন্য এক্সট্রা আমি তার কাছ থেকে একটা চার্জ নেবো, সেটা $5, $10, $20 যেটাই হোক না কেন, তার কাছ থেকে আমি এক্সট্রা একটা চার্জ নেবো। এই যে এক্সট্রা একটা চার্জ নাও, এটাকে বলা হয় হচ্ছে গিগ এক্সট্রা। এইরকম এক্সট্রা চার্জ আমি 7টা গিগের মধ্যে 2টা গিগে নিতে পারবো। এরকম এক্সট্রা চার্জ আমি 7টা গিগের মধ্যে 2টা গিগে নিতে পাবো, এটাকে বলা হয় হচ্ছে গিগ এক্সট্রা। তারপর হচ্ছে 5 গিগ মাল্টিপলস, আমি 5টা গিগের মধ্যে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করতে পারবো। আচ্ছা, সেন্ড কাস্টম অফার আমি পাঠাতে পারবো আপ টু 5,000, মানে সর্বোচ্চ $5,000 পর্যন্ত আমি একটা বায়ার যখন আমাকে নক করবে, তখন আমি যদি তখন সর্বোচ্চ $5,000 পর্যন্ত আমি একটা বায়ারকে কাস্টম অফার সেন্ড করতে পারবো, বা একটা কাস্টম অফার সেন্ড করতে পারবো। আমার কথা বোঝা গেছে? তাহলে নিউ সেলার হিসেবে আমি যখন ফাইবারে জয়েন করব তখন আমি কি কি বেনিফিট পাবো? এটা কি অফার দিতে পারবো নাকি কাজ করে দিতে পারবো? হ্যাঁ,
মানে এখানে সেন্ড কাস্টম অফার আপ টু $5,000, হ্যাঁ, মানে অফার করতে পারবো নাকি $5,000 পর্যন্ত কাজ করতে পারবো কাস্টমার? $5,000 পর্যন্ত কাজ করতে পারবেন বলতে আপনি একটু প্যাচ লাগাই ফেলছেন। মানে প্যাচ লাগানোর কিছু নাই। আপনার একটা দোকান আছে, আমি শোনেন, আপনি শোনেন, আমি বলি, আপনার একটা দোকান আছে, সেই দোকানের মধ্যে একটা বড় একটা কোম্পানির আসছে, বায়ার আসছে, হ্যাঁ, সে হচ্ছে যে আপনার এখান থেকে সার্ভিস নিতে চাচ্ছে। তো এখন আপনার দোকানের প্রোডাক্ট আছে সর্বোচ্চ 500 টাকা। এর থেকে দামি প্রোডাক্ট নাই আপনার দোকানে, এখন বায়ারের এখন যদি আপনাকে ওই বায়ারকে সার্ভিস দিতে হয় তাহলে কি করতে হবে, আপনার যে ডিলার আছে ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে বায়ারকে দিতে হবে। ঠিক আছে, আমি এক্সাম্পলের ক্ষেত্রে বলতেছি, ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে বায়ারকে দিতে হবে। তা আপনি যে বায়ারকে ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে দিবেন, এই যে প্রোডাক্ট নিয়ে এসে দিবেন, এখন তো ডিলারের কাছ থেকে আপনি লাখ টাকারও প্রোডাক্ট নিয়ে এসে দিতে পারেন, কিন্তু ফাইবার এখানেই আপনাকে আটকা রাখছে যে আপনি লাখ টাকার প্রোডাক্ট বায়ারকে দিতে পারবেন না। সর্বোচ্চ 5,000 টাকার প্রোডাক্ট আপনি বায়ারকে, এই অফারটা দিতে পারবেন বায়ারকে, যে আমি তোমাকে 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে এসে দিব। আমি বায়ারকে 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে এসে দিব। ঠিক আছে, তো এই যে কাস্টম অফার সেন্ড করা, এই যে বায়ারকে আমি আমার দোকানে প্রোডাক্ট আছে 5 টাকার, কিন্তু 500 টাকার, কিন্তু আমার বায়ারকে দিতে হবে, বায়ার চাচ্ছে আমার কাছে 5,000 টাকার প্রোডাক্ট, মানে ওই প্রোডাক্টটা 5,000 টাকা চাচ্ছে। এখন আমার কাছে ওই প্রোডাক্টটা নাই, আমাকে ডিলারের কাছ থেকে নিতে হবে বা তাকে কাস্টমাইজ করে দিতে হবে। আমার দোকান থেকে সেই ইনস্ট্যান্ট প্রোডাক্টটা নিতে পারতেছে না, তাকে কাস্টমাইজ করে দিতে হবে। এই যে কাস্টমাইজ করে দেওয়াটা, এই কাস্টমাইজ করে যে একটা অফার সেন্ড করাটা, এই অফার সেন্ড করাটাই হচ্ছে সর্বোচ্চ আমি $5,000 পর্যন্ত এই অফারটা সেন্ড করতে পারবো, এর বেশি আমি অফার সেন্ড করতে পারবো না। একটা বায়ারকে আমি $5,000 পর্যন্ত একটা অফার দিতে পারি, এর বেশি দিতে পারি না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেকেন্ড লাস্ট যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে যে আর্নিং ক্লিয়ারেন্স। আমি যে টাকাটা ইনকাম করব, বায়ার যে অর্ডার দিল, অর্ডার দেওয়ার পরে অর্ডারটা ছিল আমার 2 দিনের বা 3 দিনের, অর্ডারটা একসেপ্ট করার পরে টাকাটা ক্লিয়ার হতে আমার 14 দিন পর্যন্ত সময় লাগবে। মানে টাকাটা ফাইবারের কাছেই থাকবে 14 দিন পরে আমার অ্যাকাউন্টে টাকাটা, ফাইবারের কাছে 14 দিন থাকবে না, ফাইবার আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে, কিন্তু 14 দিন পর্যন্ত ওই আমার অ্যাকাউন্টে টাকাটা হোল্ড অবস্থায় থাকবে। ওই টাকাটা আমি উইথড্র করতে পারবো না, 14 দিন পরে ওই টাকাটা আমি উইথড্র করতে পারবো। বায়ার যদি টাকাটা দেয় তাহলে যখন দেবে তখনই আমি বুঝতে পারবো না টাকা দিয়ে দিছে? অবশ্যই বুঝতে পারবো। বায়ার যখন আপনাকে আপনার যখন কোনো একটা সার্ভিস নিবে, তখন আপনার সার্ভিস নেওয়ার আগেই ফাইবার ওর বায়ারের কাছ থেকে টাকাটা কেটে নেবে। বায়ার যখন আপনার কোনো সাপোজ কিওয়ার্ড রিসার্চের বা লিড জেনারেশনের একটা অর্ডার করলো বায়ার আপনাকে, যখন বায়ার অর্ডার করবে তখনই ফাইবার বায়ারের অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা $5 সার্ভিস হোক, $5 গিগ হোক আর $10 গিগ হোক, যেটাই গিগ হোক না কেন, সেই $5 বা $10 ফাইবারের চার্জ সহ, ফাইবার যে $2.5 চার্জ কাটবে সেই চার্জ সহ, মানে $10 একটা যদি আপনার গিগের দাম যদি হয় $10, তাহলে ফাইবার বায়ারের কাছ থেকে $12.5 কেটে রেখে দিবে। আর যখন শেষ করি, আর বায়ার যখন অর্ডারটা, আপনি যখন কাজটা কমপ্লিট করে দিবেন বায়ারকে, এই কমপ্লিট কাজটা যখন বায়ার একসেপ্ট করবে, একসেপ্ট করার সাথে সাথে সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে এসে রিজার্ভ হয়ে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সেই ডলারটা উইথড্র করতে পারবেন না 14 দিন পর্যন্ত। 14 দিন পরে সেই ডলারটা আপনি উইথড্র করতে পারবেন। এখন কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ভাইয়া ধরেন বায়ারের কাছ থেকে কেটে নিল, তারপর আমি অর্ডারটা ফুলফিল করতে পারলাম না, তখন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, বায়ারের ডলার অর্ডার রিফান্ড হয়ে চলে যাবে। ও আচ্ছা, ক্লিয়ার? তাহলে আমি কাজ কমপ্লিট করার পরে আমার টাকাটা আবার এই ফাইবার 14 দিন ব্যবহার করবে ভাই? কেন 14 দিন ব্যবহার করবে? আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টেই পাঠিয়ে দিবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ফ্রিজ হয়ে থাকবে। পেন্ডিং থাকবে। এই জিনিসটাই আমি বলতেছি যে ফ্রিজ হয়ে থাকবে। যেটা পেন্ডিং বলতেছে শাহরিয়ার ভাই আর হচ্ছে আলতারি ভাই, সেটাকে আমি ফ্রিজ বলতেছি আপনাদের বোঝার স্বার্থে। ওনারা বোঝে দেখে ওনারা বলে দিচ্ছে যে পেন্ডিং হয়ে থাকবে টাকাটা।
ফাইবার 14 দিন ব্যবহার করুক আর 14 মাস ব্যবহার করুক, ফাইবার আমার অ্যাকাউন্টে ডলার, যেই ডলারের অ্যামাউন্টটা, ওই ডলারের অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে সে অ্যাড করে দিবে, কিন্তু ওই টাকাটা আমি উইথড্র করতে পারবো না 14 দিন পর্যন্ত। 14 দিন পরে গিয়ে আমি টাকাটা উইথড্র করতে পারবো, আমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো আমি 14 দিন পরে। মানে আফটার স্যাটিসফ্যাকশন অফ দ্য বায়ার, স্যাটিসফাইড হলো, বায়ার পেমেন্ট তো দিল। স্যাটিসফাই হবেই, বায়ার যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, আমি যখন অর্ডারটা ডেলিভারি দেবো, আমি যখন কাজটা করে যখন তাকে ডেলিভারি দেবো, ডেলিভারির সাথে সাথে যখন বায়ার এই কাজটা অ্যাকসেপ্ট করবে, তখনই সে স্যাটিসফাই হলে রেটিং দেবে, আর স্যাটিসফাই না হলে খারাপ ফিডব্যাক দেবে। যেটাই দেখ না কেন ফিডব্যাক যাই দেখ না কেন, যখনই অ্যাকসেপ্ট করবে তখনই টাকাটা আমার অ্যাকাউন্টে পেন্ডিং হয়ে থাকবে, আমার অ্যাকাউন্টে এসে ফ্রিজ হয়ে যাবে টাকাটা। আমার অ্যাকাউন্টে এসে ফ্রিজে থাকলো, এরপর আমি তাকে কাজটা ডেলিভারি দিলাম, আমি কাজটা তাকে ডেলিভারি দিয়ে দিলাম। ডেলিভারি দেওয়ার পরে আপনি ডেলিভারি দেওয়ার পরে টাকা আসবে। কাজটা ডেলিভারি দেওয়ার আগে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না, কাজটা ডেলিভারি দেওয়ার পরে যখন আপনি ডেলিভারি দিলেন, বায়ার অ্যাকসেপ্ট করলো, তারপরে আপনার অ্যাকাউন্টে আসে টাকাটা ফ্রিজ হয়ে থাকবে 14 দিন। 14 দিন। মানে বায়ার যখন অর্ডার করবে তখন আপনার টাকা আপনি দেখতে পারবেন যে বায়ার $10 অর্ডার করছে, তারপর যখন আপনি সেই অর্ডারটা কমপ্লিট করে দেবেন, বায়ার যখন আপনার কাজটা নিয়ে নেবে, তখন আপনি দেখবেন যে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইন প্রসেস। যখন 14 দিন হয়ে যাবে তখন ওইটা আপনার পুরোপুরি আপনার ব্যালেন্সে যোগ হবে, দেখা যাচ্ছে আপনার ব্যালেন্স তখন ওইটা হয়ে গেছে, বুঝছেন? সেই জন্য তো আমি বলছি রে ভাই এসে। আচ্ছা, তো আরেকটা জিনিস বলি দাঁড়ান, সেটা হচ্ছে লেভেল আপের বিষয়টা একটু বলি। লেভেল আপের বিষয়টা, আপনি লেভেল 1 থেকে নিউ সেলার থেকে লেভেল 1-এ কিভাবে যাবেন? নিউ সেলার থেকে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনি লেভেল 1 হবেন, সেটা হচ্ছে আচ্ছা, নিউ সেলার থেকে লেভেল 1-এ যেতে হলে আপনাকে কি করতে হবে? নিউ সেলার থেকে লেভেল 1-এ যেতে হলে আপনাকে 60 দিনের মধ্যে আপনাকে ইন্ডিভিজুয়াল 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। নিউ সেলার থেকে লেভেল 1-এ যেতে গেলে আপনাকে 60 দিনের মধ্যে ইন্ডিভিজুয়াল 10টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে। নিউ সেলার থেকে লেভেল 1-এ যেতে গেলে আপনাকে 60টা অর্ডার 60 দিনের মধ্যে 10টা ইন্ডিভিজুয়াল 10টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং আপনাকে অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে যদি আপনি লেভেল 1-এ যেতে চান। অ্যাটলিস্ট আপনাকে 60 দিনের মধ্যে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং হচ্ছে কি আপনাকে অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে। আচ্ছা, তারপরে আপনি যে 10টা কাজ করবেন, 10টা কাজের রেটিং অ্যাটলিস্ট 4.8 থাকতে হবে। 4.8 স্টার রেটিং থাকতে হবে লাস্ট 60 দিনে আপনার গিগে, আপনার প্রোফাইলে রেটিং থাকতে হবে অ্যাটলিস্ট 4.8। তারপরে 90% রেসপন্স রেট, মানে 60 দিনের মধ্যে 90% রেসপন্স রেট, মানে বায়ার যে আপনাকে নক করবে, কারণ আমাদের ফাইবারে তো হচ্ছে আমরা তো বায়ারকে নক করেন, বায়ার রিকোয়েস্টও পাঠা যায়, কিন্তু ফাইবারের ক্ষেত্রে হয় কি বায়াররাই হচ্ছে যে ইয়াতে এসে কি বলে, বায়াররাই হচ্ছে যে গিগে এসে নক করে। তো বায়ার যখন গিগে এসে নক করে আপনাকে নক করলো হচ্ছে যে কি বলে এখন, আর আপনি রিপ্লাই দিলেন হচ্ছে যে রাতের বেলা, তাহলে হবে না। অ্যাটলিস্ট আপনাকে এই যে রেসপন্স রেট আছে, এই রেসপন্স রেটটা আপনাকে 90% রেসপন্স রেট থাকতে হবে আপনার। ঠিক আছে, 90% রেসপন্স রেট থাকতে হবে।
আর যতগুলো ওয়ার্ডার, এই যে যতগুলো ওয়ার্ডার পাবেন আপনি, এই যতগুলো 60 দিনের মধ্যে যতগুলো ওয়ার্ডার পাবেন, সেই ওয়ার্ডারগুলোর মধ্যে 90% ওয়ার্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। ওয়ার্ডার ওই যে বললেন যে ক্যান্সেল হয়ে গেলে কি হবে, ক্যান্সেল হয়ে গেলে সেটা আপনার অ্যাকাউন্টে প্রভাব ফেলবে। আপনারা যে বললেন যে ক্যান্সেল হয়ে গেলে কি হবে, ক্যান্সেল হয়ে গেলে তো টাকাটা বাইরের অ্যাকাউন্টে চলে গেল। এতে যদি আপনি শুধু বাইরের অ্যাকাউন্টে চলে যাবে না, এই ক্যান্সেল হওয়ার কারণে এটা আপনার অ্যাকাউন্টে একটা হ্যাম্পার পড়বে। সে অ্যাকাউন্টে হ্যাম্পার পড়বে কি, যদি আপনি 60 দিনের মধ্যে 90% অর্ডার কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে যাইতে পারবেন না। 60 দিনের মধ্যে যদি 90% অর্ডার কমপ্লিট করতে না পারেন, তাহলে নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে যেতে পারবেন না। আর যদি আপনার 60 দিনের মধ্যে 90% রেসপন্স রেট না থাকে, 90% যদি রেসপন্স রেট না থাকে, তাহলেও আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলার হতে পারবেন না। আরেকটা হচ্ছে কি, 60 দিনের মধ্যে আপনাকে 90% অন টাইম ডেলিভারি, 60 দিনের মধ্যে অন টাইম ডেলিভারি, 90% অন টাইম ডেলিভারি মানে হচ্ছে যে একটা কাজ আপনার কাজে গিগে টাইম দেওয়া আছে, ওই কাজটা করতে আপনি কমপ্লিট করে দিবেন। আপনি 100টা লিড বা 200টা লিড বা 5000টা লিড আপনি বের করে দিবেন 3 দিনের মধ্যে। এখন আপনি দেখা গেল যে 3 দিনটাকে ডিলে করে 5 দিনে নিয়ে গেছেন। এরকম যদি আপনার 90% 100%-এর মধ্যে এরকম যদি 20% ওয়ার্ডারে বা 15% ওয়ার্ডারের ক্ষেত্রে যদি এরকম আপনি লেট ডেলিভারি দেন, তাহলেও আপনি লেভেল আপ করতে পারবেন না, মানে নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে যেতে পারবেন না। কি বুঝলেন? বুঝছেন? তাহলে রিকোয়ারমেন্টগুলো কি কি? রিকোয়ারমেন্টগুলো হচ্ছে 60 দিনের মধ্যে আপনার 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে, অ্যাটলিস্ট 60 দিনের মধ্যে 4.8 স্টার রেটিং থাকতে হবে, অ্যাটলিস্ট 60 দিনের মধ্যে 90% রেসপন্স রেট থাকতে হবে, 90% অর্ডার কমপ্লিট থাকতে হবে, 90% অন টাইম ডেলিভারি দিতে হবে, এবং কি লাস্ট একটা 30 দিনের মধ্যে ফাইবার থেকে কোনো রকম ওয়ার্নিং পাওয়া যাবে না। ফাইবারে যখন আপনি কোনো পলিসি ভায়োলেট করবেন, এই যে এখানে বলছি আমি, ফাইবারের মধ্যে যখন কোনো পলিসি ভায়োলেট করবেন, তখন আপনাকে ফাইবার একটা ওয়ার্নিং দিবে, এই যে ডে উইদাউট ওয়ার্নিং। এইরকম 30 দিনের মধ্যে আপনি ফাইবার থেকে কোনো ওয়ার্নিং পাবেন না। আপনি যদি কোনো ভুল করেন না, ধরেন বায়ারের সাথে আপনার বনিবনা হচ্ছে না, বায়ারকে আপনি গালি দিলেন একটা, কারণ বায়ার যদি আপনার নামে কোনো রিপোর্ট করে, তখন ফাইবার আপনাকে একটা ওয়ার্নিং দিবে, সতর্ক বার্তা দিবে। 30 দিনের মধ্যে এরকম কোনো ওয়ার্নিং যদি আপনার প্রোফাইলে পড়ে, তাহলে আপনি লেভেল 1 হতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন লেভেল 1 হলে আমার কি কি বেনিফিট? লেভেল 1 হলে কি কি বেনিফিট? লেভেল 1 হলে বেনিফিটগুলো কি কি? লেভেল 1 হলে বেনিফিটগুলো হচ্ছে আমার 10টা গিগ থাকবে। লেভেল 1 হলে আমার বেনিফিটগুলো হচ্ছে যে আমার নিউ সেলার যখন থাকবো, তখন হচ্ছে যে আমার 7টা গিগ থাকবে। বাট আমি যখন লেভেল 1 হয়ে যাব, এই যে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে ফেলবো, 60 দিনের মধ্যে 60 দিন অ্যাক্টিভ সেলার থাকতে হবে, 60 দিনের মধ্যে 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, $400 ইনকাম থাকতে হবে, 4.7 স্টার রেটিং থাকতে হবে 60 দিনের মধ্যে, 4.8 বলছিলাম, সরি, 4.7 স্টার রেটিং থাকতে হবে, 90% রেসপন্স রেট থাকতে হবে, 90% অর্ডার কমপ্লিট থাকতে হবে, 90% অন টাইম ডেলিভারি দিতে হবে, এবং কি 30 দিনের মধ্যে কোনো রকম ওয়ার্নিং পাওয়া যাবে না। অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিং ওভার দ্য ক্রস অফ 30 ডেজ। বুঝা গেছে? এইসব রিকোয়ারমেন্ট যখন আপনি ফিল আপ করতে পারবেন, সব রিকোয়ারমেন্ট যখন ফিল আপ করতে পারবেন, তখন আপনি লেভেল 1 সেলার হবেন। আর যখন লেভেল 1 সেলার হবেন, তখন কি হবে? লেভেল 1 সেলার হলে আপনি আপনার ফাইবারের মধ্যে 10টা গিগ দিতে পারবেন। যেখানে আমরা নিউ সেলার অবস্থা 7টা গিগ দিতে পারছিলাম, সেখানে লেভেল 1 সেলার হয়ে গেলে আমি 10টা গিগ দিতে পারবো। আর 2টা গিগ, লেভেল 1 এ কি হয়েছিল, নিউ সেলার কিছু আমি 2টা গিগের মধ্যে গিগ এক্সট্রা দিতে পারছি, বাট আমি তখন 4টা গিগের মধ্যে গিগ এক্সট্রা দিতে পারবো, 10টা মাল্টিপল গিগ দিতে পারবো, সেন্ড কাস্টম অফার পাঠাতে পারবো, এটাতেও 5000 পর্যন্ত, এবং এটাতেও আর্নিং ক্লিয়ারেন্স পাবো আমি 14 দিনের মধ্যে। এবং হচ্ছে যে ফাইবারের একটা প্রমোশনাল ক্যাম্পেইন আছে, এই যে এখানে বলছিলাম আমি, এই যে ফাইবার প্রমোশনাল ক্যাম্পেইন কই গেল, এই যে প্রমোশনাল লিস্টিং হচ্ছে যে ফাইবার, তখন আপনি যখন লেভেল 1 সেলার হয়ে যাবেন, তখন ফাইবার আপনাকে বা আপনার গিগটাকে নিজেই প্রমোট করবে। ফাইবারে দেখবেন যে ফাইবারের এখন ইউটিউবে আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছেন, ফাইবারে এখন যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্চ দিচ্ছেন গুগলে, এখন দেখবেন যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে ওখানে আপনারা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্রোডাক্টের অ্যাড পাবেন, ইউটিউবের মধ্যে ফাইবারের অ্যাড পাবেন, বিভিন্ন জায়গায় এরকম আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাড পাবেন। তো ওই যে ইউটিউবের মধ্যে যে ফাইবার
যেমন হচ্ছে যে ইয়া করে কি বলে হচ্ছে যে বিভিন্ন অ্যাড দেয়, এরকম ফাইবার বিভিন্ন জায়গায় আপনার গিগটার প্রমোশন করে দেবে। ফাইবার নিজে নিজেই আপনার গিগটার প্রমোশন করে দেবে। এই যে প্রমোশন করে দিবে, ওই প্রমোশনের প্রমোশন আপনার গিগটা যে প্রমোশন করবে এটার ইলিজিবল হতে পারবেন আপনি, ওই লিস্টের মধ্যে ঢুকতে পারবেন। যখন আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন তখন আপনি ইলিজিবল লিস্টে ঢুকতে পারবেন যে আপনার ফাইবার আপনার গিগটাকে নিজে নিজেই প্রমোশন করবে। ফাইবার তখন আপনার গিগটাকে নিজে নিজেই প্রমোশন করবে যখন আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন। তাহলে লেভেল 1 এর রিকোয়ারমেন্ট হচ্ছে এইগুলো, লেভেল 1 এর বেনিফিট হচ্ছে এইগুলো। এটার মধ্যে কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, লেভেল 2 এর রিকোয়ারমেন্টগুলো কি কি? লেভেল 2 এর রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে 120 দিন পর্যন্ত আমাকে অ্যাক্টিভ সেলার থাকতে হবে, 50টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, $2000 পর্যন্ত আমাকে আর্নিং করতে হবে, অ্যাটলিস্ট 4.7 স্টার রেটিং থাকতে হবে, 90% রেসপন্ডে, 90% অর্ডার করবে, 90% অন টাইম ডেলিভারি, আর 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং থাকবে না। এই 4টা জিনিস, এই 5টা জিনিস সবগুলো সেম, বাট এইটুকু জায়গার মধ্যে খালি কমপ্লিট। যখন আমি লেভেল 2 সেলার হতে যাব, আমি যদি লেভেল 2 সেলার হতে চাই তাহলে আমাকে 120 দিন অ্যাক্টিভ সেলার থাকতে হবে এবং 60 দিনের মধ্যে, এই যে 60 দিনের মধ্যে দেখছেন, উই লুক ব্যাক অ্যাট ইউর পারফরমেন্স ফর দ্য পাস্ট 60 ডেজ। এই যে কমপ্লিট 50টা অর্ডার, এটা 60 দিনের মধ্যে হতে হবে, 120 দিনের মধ্যে হতে হবে, এবং হচ্ছে যে আর্নিং অ্যাটলিস্ট $2000 হইতে হবে, এবং মেইনটেনেন্স বা হচ্ছে যে রেটিং 4.7 স্টার রেটিং, 90% রেসপন্স, 90% অর্ডার করবে, 90% অন টাইম ডেলিভারি, আর 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং পাওয়া যাবে না। এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি লেভেল 2-তে চলে আসবেন। লেভেল 2-তে আসলে আপনি কি কি বেনিফিট পাবেন? লেভেল 2-তে আসলে পাবেন হচ্ছে যে আপনি 20টা প্রোডাক্ট বা 20টা সার্ভিস আপনি ফাইবারের মধ্যে দিতে পারবেন, না 20টা গিগ আপনি তুলতে পারবেন ফাইবারের মধ্যে। 5টা গিগের মধ্যে গিগ এক্সট্রা দিতে পারেন, 5, 10, 20, 40, 50 এরকম প্রাইসিং থাকবে। 5টা গিগের মধ্যে গিগ এক্সট্রা দিতে পারেন, 15টা মাল্টিপল গিগ তুলতে পারবেন, কাস্টম অফার পাঠাতে পারবেন, বায়ারকে $10,000 পর্যন্ত কাস্টম অফার পাঠাতে পারবেন। এবং যখন আপনি লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন আপনি ফাইবারের সাপোর্টে একটা প্রায়োরিটি পাবেন। ফাইবারের সাপোর্টের সাথে আপনাদেরকে রিলেশন করতে হবে, প্রেম করতে হবে ফাইবারের সাপোর্টের সাথে। ফাইবারের সাপোর্টের সাথে যত প্রেম করতে পারবেন, যত রিলেশন করতে পারবেন, তত আপনার অ্যাকাউন্টটা সুস্থ, স্বাভাবিক, সবল এবং কোনো রকম ঝুট ঝামেলা মুক্ত থাকবে। তো যখন আপনি লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন আপনি যখন লেভেল 2, আমি যখন লেভেল নিউ সেলার হিসেবে যখন ফাইবারের সাপোর্টে মেসেজ করবো, আর লেভেল 2 সেলার যখন ফাইবারের সাপোর্টে মেসেজ করবে, ফাইবারের সাপোর্ট লেভেল 2 সেলারকে অবশ্যই প্রায়োরিটি দেবে নিউ সেলারের থেকে। এটাই বলছে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট। আমি যখন লেভেল 2 সেলার হয়ে যাবো তখন আমি যখন ফাইবারের সাপোর্টে কোনো মেসেজ করবো, ফাইবার সাপোর্ট তখন ইনস্ট্যান্ট আমার মেসেজে রিপ্লাই দিবে। এলিজিবিলিটি টু বি ফিচার্ড অ্যাট প্রমোশনাল লিস্টিং, ওই যে প্রমোশনাল লিস্টিংয়ের জন্য আমাকে প্রমোশনাল লিস্টিংয়ের জন্য সিলেক্টেড করবে। কাস্টমার সাকসেস প্রোগ্রাম, ওই যে বললাম কাস্টমার সাকসেস প্রোগ্রাম একটা আছে, যেই প্রোগ্রামটা দিয়ে হচ্ছে যে অডিয়েন্স যেন সেলাররা যেন ফাইবারে আরও বেশি সাকসেস হয়, এরকম একটা প্রোগ্রাম আছে ফাইবারে। তো ওই প্রোগ্রামের জন্য আমি এলিজিবল হব, ওই প্রোগ্রামটা, ওই কোর্সটা আমি তখন করতে পারবো। ঠিক আছে, এটাতেও আর্নিং ক্লিয়ারেন্স 14 দিন, এটাতেও 14 দিনের মধ্যে আপনি আর্নিং ক্লিয়ারেন্স করতে পারবেন, আর্নিং ক্লিয়ারেন্স দিবে, এটাতেও 14 দিন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার হলে আমি কি কি বেনিফিট পাবো? 180 দিন পর্যন্ত আমাকে অ্যাক্টিভ সেলার থাকতে হবে, 180 দিনের মধ্যে 100টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, $20,000 পর্যন্ত আমার আর্নিং হইতে হবে, 60 দিনের মধ্যে আমার 4.7 স্টার রেটিং হইতে হবে, 60 দিনের মধ্যে রেসপন্স, 60 দিনের রেসপন্স 90% রেসপন্স রেট থাকতে হবে, লাস্ট 60 দিনে আমার 90% অর্ডার কমপ্লিট হতে হবে, লাস্ট 60 দিনে আমার 90% অন টাইম ডেলিভারি থাকতে হবে, আর 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং পাওয়া যাবে না। আর টপ রেটেড সেলার হলে আমার বেনিফিট হচ্ছে 30টা গিগ দিতে পারবো, 30টা গিগ দিতে পারবো, 6টা গিগ এক্সট্রা দিতে পারবো, 20টা মাল্টিপল গিগ দিতে পারবো, কাস্টমার সেন্ড করতে পারবো, 10,000 পর্যন্ত ভিআইপি কাস্টমার সাপোর্ট পাবো, এলিজিবল ফর ফিউচার প্রমোশন লিস্টিং, এলিজিবল ফর কাস্টমার সাকসেস প্রোগ্রাম, আর্নিং ক্লিয়ারেন্স 7 দিনের মধ্যে। টপ রেটেড সেলার হলে আপনার ওই যে টাকাটা আটকে থাকবে 14 দিন পর্যন্ত, এটা টপ রেটেড সেলার যখন হয়ে যাবে তখন সেই টাকাটা আপনাকে 7 দিনের মধ্যেই তারা ক্লিয়ার করে দিবে। কি বুঝলেন ভাইয়া? ভাই একটা বলেন। আচ্ছা ভাই, এই যে এগুলা যদি শর্তগুলো পূরণ না করে আমি কি আজীবনই নিউ সেলার হয়ে থাকবো? ইয়েস। আর ভাইয়া নিউ সেলার কি এটা ফার্স্ট 60 ডেজ নাকি যে কোনো 60 ডেজ? লাস্ট 60 ডেজ। আচ্ছা, লাস্ট 60 ডেজের অ্যাক্টিভিটিস সে চেক করবে। লাস্ট 60 ডেজে আপনি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারছেন কি না। এটা 1 বছর পরেও, এটা 10 বছর পরেও যদি হয়, লাস্ট 60 ডেজে আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে।
ফিল আপ থাকতে হবে। লাস্ট 60 ডেজে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ থাকতে হবে, এটা যদি 10 বছর পরে হয়। তো এই 10 বছর পরে আপনি যদি এই লাস্ট 60 ডেজে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেন, তখনই আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে চলে যেতে পারবেন। জি ভাই বুঝতে পারছি। ভাইয়া এটা কি হচ্ছে মানে অ্যাকাউন্ট নাকি হচ্ছে লাস্ট 60 ডেজ? মানে আমি অ্যাকাউন্ট আজকে খুললাম, এর 60 দিনের মধ্যে আমার এই সবগুলো রিকোয়ারমেন্ট ফিল করতে হবে, তাহলে আমি যদি আপনি পরবর্তী লেভেলে যাব। যদি আজকে অ্যাকাউন্ট খুলে নেক্সট 60 দিনের মধ্যে সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন, তাহলে আপনি লেভেল 1 এ চলে যাবেন। আর যদি লাস্ট 60 দিনের মধ্যে না পারেন, যতদিন পরে গিয়ে আপনি লাস্ট 60 ডেজে আপনার অ্যাক্টিভিটিস এইরকম থাকবে, সেইটার উপর ডিপেন্ড করে তখন আপনাকে নিউ সেলার দিবে। আপনার এটা বাধ্যবাধকতা নাই যে আজকে খুলে 60 দিনের মধ্যেই আপনাকে করতে হবে, এমনটা না। আপনি যতদিনই করতে পারেন এটা ফিল আপ, ততদিনই করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি ভাইয়া। এখানে কি শুধু প্রমোশনই হয়, ডিমোশন হয় না? হুম, এখানে তো গেলে প্রমোশন সব, এখানে কি ডিমোশন হয় কি? ডিমোশন তো অবশ্যই হয়। ডিমোশনটাই হচ্ছে যে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, এটাই তো ডিমোশন। এর থেকে বড় ডিমোশন তো আর কিছু নাই। হ্যাঁ, ডিমোশনও হয়, ডিমোশনও হয়। আপনি যখন ফাইবারের কি বলে হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশনগুলো ব্রেক করবেন, ফাইবারের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন ব্রেক করলে, কোনো ভায়োলেন্ট করলে বা ফাইবার আপডেট নিলে সেটা যদি আপনার টপ রেটেড সেলারও থাকে, সেটা নিউ সেলার হয়ে যেতে পারে। ফাইবার যদি বড় রকমের কোনো আপডেট নেয়, তার রিকোয়ারমেন্টগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জ নিয়ে আসে, হ্যাঁ, বা আপনি হচ্ছে ফাইবারের যদি টার্মস এন্ড কন্ডিশন ব্রেক করেন, বা আপনি এই যে মনে করেন যে ওয়ার্নিং খেয়ে গেছেন 30 দিনের মধ্যে একটা, বা হচ্ছে যে আপনি রেসপন্স রেট কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাকে নিউ সেলার, টপ রেটেড সেলার থেকে আপনাকে নিউ সেলার বা লেভেল 1 সেলারে নামায় দিতে পারে। আচ্ছা, বুঝছেন? একবারে ভাই মানে ক্লাস 10 থেকে 1 এ নামাই দিবে? একদম ক্লাস 10 থেকে 1 এ নামায় দিবে। তো ভাই আপনাকে আকাশে তুলে দিয়ে মই ভাঙিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে বললাম যে গাছের উপর তুলে দিয়ে নিচ থেকে গাছটা কেটে দেবে। এইটাই। আচ্ছা, উইথড্র ওয়ে নিয়ে একটু কথা বলি। উইথড্র ওয়ে হচ্ছে আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চান, যদি পেপালের ক্ষেত্রে হয়, পেপাল, পায়োনিয়ার, হ্যাঁ, আর ব্যাংক, এই 3টা ওয়েতে আপনি হচ্ছে যে এখান থেকে রেভিনিউগুলো আপনার ব্যাংকে নিতে পারবেন। পেপালে নিতে হইলে পেপালে ইউ ক্যান উইথড্র মানি 40 ডেজ। উইথড্র মেথড হচ্ছে পেপাল, ফাইবার রেভিনিউ কার্ড মানে পায়োনিয়ার, ব্যাংক ট্রান্সফার হচ্ছে ডিরেক্ট ডিপোজিট, এটা শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। আর পেপালে মিনিমাম $20 হইলে আপনি পে আউট দিতে পারবেন। আর হচ্ছে হ্যাঁ, মিনিমাম $20 হইলে পেপাল, পায়োনিয়ার যেটাই হোক, মিনিমাম $20 হইলে আপনি পে আউট দিতে পারবেন। বাট পায়োনিয়ারে ব্যাংকে $20 উইথড্র দিলেও আপনি ব্যাংকে উইথড্র দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার $150 হচ্ছে, মানে আপনার ইয়াতে কি বলে ফাইবার অ্যাকাউন্টে যদি ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার সলিড, একদম ফ্রেশ, কোনো পেন্ডিং নাই, এরকম যদি $20 থাকে, তাহলে আপনি পেপাল অথবা পায়োনিয়ারে উইথড্র দিতে পারবেন। পেপাল, পায়োনিয়ার অথবা ফাইবার রেভিনিউ কার্ড যে কোনো একটাতে উইথড্র দিতে পারবেন। ঠিক আছে। তো আর যদি এর কম থাকে, তাহলে আপনি উইথড্র দিতে, আপনার ব্যাংকে উইথড্র দিতে পারবেন না। আর ব্যাংকে উইথড্র, পেপালে উইথড্র দিলে সঙ্গে সঙ্গে ওটা আপনি হচ্ছে যে খরচ করতে পারবেন। আর পায়োনিয়ারে উইথড্র দিলে সঙ্গে সঙ্গে খরচ, ব্যাংকে উইথড্র দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার $50 হয়েছে, ততক্ষণ পর্যন্ত পায়োনিয়ার থেকে ব্যাংকে উইথড্র দেওয়া যায় না। কি বুঝলেন? ঠিক আছে। আর টপ রেটেড সেলার হলে ক্লিয়ারেন্স পাইতে আপনার 14 দিনের, টপ রেটেড সেলার হলে ক্লিয়ারেন্স পাইতে আপনার 7 দিন সময় লাগবে, যেটা দেখলামই এখানে আমরা। টপ রেটেড সেলার হলে যে ক্লিয়ারেন্স 7 দিনেই দিয়ে দিবে, 7 দিন পরে হচ্ছে যে আমি টাকাটা উইথড্র করতে, সেটা পেপাল হোক, পায়োনিয়ার হোক, যেখানে হোক না কেন, আমি সেখানে উইথড্র দিতে পারবো 7 দিন পরে। ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল উইথড্র প্রসেস, এটা পেপাল। আমরা তো সাধারণত আমাদের পেপালও নাই, আর হচ্ছে ব্যাংকে উইথড্র দিলে ভেজাল আছে, ব্যাংকে উইথড্র তো দেওয়া যায় না। তো এই কারণে ব্যাংকে উইথড্র দেওয়া যায়, ব্যাংকে উইথড্র দেওয়া যায় না বলে ভুল হবে, ব্যাংকে উইথড্র দেওয়া যায়। আর হচ্ছে যে ফাইবার পায়োনিয়ারটাই বেশি আমরা হচ্ছে যে ইউজ করি। হ্যাঁ, আর পায়োনিয়ারে, পেপালে তো দিতে পারবো না, আমরা পায়োনিয়ারেই দিব। পায়োনিয়ারে উইথড্র দিলে ওটা হচ্ছে যে আমরা $50 হয়ে গেলে পায়োনিয়ার থেকে আমরা ব্যাংকে উইথড্র দিতে পারবো। আচ্ছা, এখন দেখি হচ্ছে যে ফাইবারে কি কি করা যাবে না। ফাইবারে কি কি করা যাবে না? ডোন্ট প্রমোট এনিথিং হুইচ ভায়োলেন্ট সামওয়ান কপিরাইট, ট্রেডমার্ক, রেপুটেশন, ব্র্যান্ডস অ্যান্ড ইটিসি। মানে ফাইবারের মধ্যে এমন কোনো
গিগের এমন কোনো কিছু প্রমোট করা যাবে না, বা এমন কোনো কিছু ইমেজ বা এমন কোনো কিছু ইউজ করা যাবে না যে জিনিসগুলো ট্রেডমার্ক বা কপিরাইটেড বা হচ্ছে কারো রেপুটেশন রিলেটেড বা ব্র্যান্ড রিলেটেড। ধরেন আমি গিগের মধ্যে এমন একটা ইমেজ দিলাম, আমি ইউনিলিভারের ইমেজ দিয়ে বসে থাকলাম, ইউনিলিভারের ইমেজে তো হচ্ছে যে ওটা ট্রেডমার্ক আছে, ওটা তো ব্র্যান্ড, ওটা একটা, এরকম কোনো ইমেজ আমাকে ফাইবারের গিগের মধ্যে আমি প্রমোট করতে পারবো না, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইবারের মধ্যে আমি এই সার্ভিসগুলো, যে লাইক, অটো লাইকার, যেসব সার্ভিস, অটো লাইকার, লাইক ফলোয়ার, সাবস্ক্রাইবারের বিভিন্ন সার্ভিস আছে, ইউটিউবের সাবস্ক্রাইবার বিল্ড করে দেওয়া, লাইক, অটো লাইক, ফলোয়ার জেনারেট করা, এইরকম কোনো সার্ভিস ফাইবারে আমি সেল করতে পারবো না। কি বললাম? এরকম কোনো সার্ভিস ফাইবারে সেল করা যাবে না, যে লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়ায় কমায় দেওয়া, এরকম কোনো সার্ভিস আমি ফাইবারে সেল করতে পারবো না। আর হচ্ছে যে ফাইবারের মধ্যে আমি ফাইবারের অ্যাকাউন্ট বাই সেল, কোনো রকম অ্যাকাউন্ট বাই সেল, ইউটিউব অ্যাকাউন্ট বাই সেল, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াল অ্যাকাউন্ট বাই সেল, তারপরে রিভিউ বাই সেল, গ্রুপ বাই সেল, তারপরে জয়েন্ট ভেঞ্চর বিভিন্ন জয়েন্ট ভেঞ্চর, যেমন হচ্ছে যে আপনার মনে করেন বিভিন্ন প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম হয়ে থাকে, এই প্রোগ্রামগুলো সেল করতে পারবো না। কোনো টুলস সেল করতে পারবো না, কোনো গাইড সেল করতে পারবো না, পিডিএফ, ইটিসি, এরকম কোনো কিছু এখানে সেল করতে পারবো না। কারণ ইবুক, অনেক ইবুক আছে যেগুলো পিডিএফ, যেগুলো হচ্ছে অ্যামাজনের মধ্যে, যেগুলো হচ্ছে যে আপনার ডলার দিয়ে কিনতে হয়, সেই ইবুকগুলো, পিডিএফগুলো আমি যদি কোনো রকমভাবে ডাউনলোড করে এই ফাইবারে এসে আমি ওই ইবুকগুলো সেল করতে পারবো না, ঠিক আছে? কোনো গাইড সেল করতে পারবো না, টুলস সেল করতে পারবো না, বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো আমি হচ্ছে ফাইবারে এসে সেল করতে পারবো না। তারপর হচ্ছে কোনো অ্যাকাউন্ট বাই সেল করতে পারবো না, রিভিউ সেল করতে পারবো না, হ্যাঁ, অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ, হ্যান ত্যান, এই জিনিসগুলো সেল করতে পারবো না। আর হচ্ছে কোনো গ্রুপ বাই সেল করতে পারবো না, ঠিক আছে? ডোন্ট শেয়ার এনি পার্সোনাল ইনফরমেশন ফর কন্ট্যাক্টিং লাইক ইমেল, ফোন, এই জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট। ফাইবারের মধ্যে কখনোই এই জিনিসগুলো শেয়ার করা যাবে না। সেটা কি? সেটা হচ্ছে আপনার ইমেইল কখনো আপনি কোনো বায়ারের সাথে শেয়ার করতে পারবেন না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কখনো আপনি ফাইবারের সাথে শেয়ার করতে পারবেন না, আপনার ফোন নাম্বার আপনি ফাইবারে শেয়ার করতে পারবেন না, আপনার পার্সোনাল ওয়েবসাইট আপনি ফাইবারে শেয়ার করতে পারবেন না, আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি ফাইবারে শেয়ার করতে পারবেন না, এমনকি কোনো ইনস্ট্যান্ট মেসেজিং, যেমন হচ্ছে স্কাইপ আইডি, হ্যান ত্যান, হাবিজাবি, এই জিনিসগুলো কখনোই, মানে ফাইবারের বাহিরে গিয়ে বায়ার আপনার সাথে কমিউনিকেশন করবে এইরকম কোনো প্ল্যাটফর্মের ইনফরমেশন আপনি ফাইবারের মধ্যে শেয়ার করতে পারবেন না। শেয়ার করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে ফাইবার। কি বুঝলেন? বুঝলাম ভাইয়া, করতে ওরা যা যা দরকার তাই করছে। আরেকবার বলেন। দুই নম্বর বাইরে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, ফাইবারের বাহিরে কোনো রকম কোনো ইনফরমেশন না, বায়ারকে আপনি বাইরে ডাকে নিয়ে আসবেন, এরকম কোনো ইনফরমেশন আপনি ফাইবারে সেল করতে পারবেন না, তাহলে তো ফাইবারের রেভিনিউ কমে যাবে, তাই না? এরকম কোনো কাজ করা যাবে না। যে বলতেছে মানে একই পিসিতে আবার একাধিক প্রোফাইল থাকা যাবে না? হ্যাঁ, মাল্টিপল প্রোফাইল ফ্রম সেম পিসি, আপনার সেম পিসিতে মাল্টিপল প্রোফাইলও ইউজ করা যাবে না। হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে আপনি একটা ফাইবার চালাইলেন, আবার ফায়ারফক্স দিয়ে একটা ফাইবার চালাইলেন, এরকম পাগলের মতন কাজ কারবার করা যাবে না। ভাই, হ্যাঁ বলেন। দুই নম্বর পয়েন্টটা রিপিট করেন। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টটা একবার রিপিট করেন। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ডোন্ট অ্যাকসেপ্ট অটোমেটেড সার্ভিস লাইক অটো লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার, যেমন হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার, তারপরে ফেসবুকে বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউবের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, তারপরে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার, এইরকম যেসব সার্ভিস আছে, আপনার 100টা, যেমন আপনাদের এখন 10টা জিমেইল আছে, এখন আপনি ফাইবারে গিক চালু দিলেন যে আমি আপনার সবগুলো ভিডিওতে 10টা করে লাইক দিব, 10টা করে 10টা সাবস্ক্রাইব দিব আপনার চ্যানেলে, এইরকম কোনো সার্ভিস আপনি ফাইবারে সেল করতে পারবেন না। আপনার এখন 5টা করে ফেসবুক প্রোফাইল আছে, এখন আপনি ফাইবারে গিক তুলতে পারবেন না যে আমি আপনার সব পোস্টে 5টা করে লাইক করে দেবো, 5টা করে কমেন্ট করে দেবো, 5টা করে শেয়ার করে দেবো, এরকম কোনো সার্ভিস আপনি ফাইবারে সেল করতে পারবেন না। আবার হচ্ছে আপনাদের এখন 5টা করে ইনস্টাগ্রাম, 5টা করে 10টা করে টুইটার, 10টা করে পিন্টারেস্ট আছে, আপনি এমন কোনো সার্ভিস সেল করতে পারবেন না টুইটার অ্যাকাউন্ট দিয়ে, যে আপনার তো টুইটার অ্যাকাউন্ট আছে, এখন আপনি চিন্তা করুন ফাইবারে একটা গিগ তুলে ফেলি, যে টুইটারের টুইট করে রিটুইট করে দেবো, লাইক করে দেবো, আর হচ্ছে যে
কমেন্ট করবো 10টা করে সবগুলো পড়বে, এরকম কোনো সার্ভিস আপনি ফাইবারে সেল করতে পারবেন না। বুঝছেন আরিফ মাহমুদ? বুঝতে পারছি ভাই। এক হচ্ছে কপিরাইটেড বা ভায়োলেন্ট করে, পলিসি ভায়োলেন্ট করে, বা যে জিনিসগুলো মানে যে জিনিসগুলো নিয়ে একটু প্রবলেম আছে, এরকম কোনো জিনিস, এরকম কোনো ইমেজ, এরকম কোনো ট্রেডমার্ক, কোনো কিছুই ফাইবারের গিগের মধ্যে, ফাইবারের মধ্যে আপনি ইউজ করতে পারবেন না। তারপরে সেকেন্ডটা কি, কোনো অটোমেশন সার্ভিস আপনি ফাইবারে সেল করতে পারবেন না। ফোর্থটা কি, কোনো অ্যাকাউন্ট বাই সেল, টুলস, পিডিএফ, গ্রুপ, রিভিউ অ্যাকাউন্ট, এরকম কোনো সার্ভিস আপনি সেল করতে পারবেন না। আর ফোর্থ হচ্ছে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন কখনো ফাইবারে সেল করতে পারবেন না। আর ফিফথ হচ্ছে আপনার পিসির মধ্যে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট থাকা যাবে না। এগুলো হচ্ছে ফাইবারের বিধিনিষেধ। আচ্ছা, তারপরেও আপনাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই যে টার্মস অ্যান্ড সার্ভিস নামে একটা সেকশন আছে ফাইবারে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে, হ্যাঁ, অনুগ্রহপূর্বক ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে এই পেজটা অনুগ্রহপূর্বক একবার পড়বেন। আমি নিজেও কতদিন আগে পড়ছি ভুলে গেছি, হ্যাঁ, আমারও নিজের অতটা ইয়া নাই, তবে মাঝে মাঝে কোনো প্রবলেম হলে এখানে এসে সার্চ করে দেখে নিই, কিন্তু ওইভাবে আমিও অনেকদিন আগে পড়ছিলাম, আমিও ভুলে গেছি, ঠিক আছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে বলতেছি, আপনাদের ক্ষেত্রে সাজেশন আমার, একটু কষ্ট করে অ্যাকাউন্ট যখন যেহেতু খুলবেন, আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের এই পেজটা একবার হলেও কষ্ট করে উপর থেকে নিচ পর্যন্ত, আমি ভুলও বলতে পারি, আমার কথার মধ্যে ভুলও থাকতে পারে, আমি আমার যতটুকু নলেজ ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। তারপরেও আরও অনেক ইন ডিটেলস ইনফরমেশন এখানে থাকবে, এই ইনফরমেশনগুলো একটু কষ্ট করে একবার এই পেজটা, একবার দুইবার এই পেজটা, ফুল পেজটা পড়বেন, পড়লে আপনারা ফুল একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? বুঝতে পারছি। এই পেজটা একবার হইলেও কষ্ট করে পড়বেন, পড়ে জাস্ট খালি পড়ে তারপর হচ্ছে অ্যাকাউন্ট করবেন। আর অ্যাকাউন্ট করার জন্য খুবই ইজি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, অ্যাকাউন্ট করা খুবই ইজি। এই যে fiverr.com এ চলে যাবেন, fiverr.com এ গিয়ে এই যে এখানে জয়েন দেখতে পারবেন, কই গেল? আচ্ছা, এই যে fiverr.com এ আছি না আমি, দেখা যাচ্ছে? জি ভাই। fiverr.com এ যেখানে জয়েন লেখা আছে না, জি ভাই, জয়েনে ক্লিক করবেন। আচ্ছা, এটা আমি আপনাদেরকে এখন সামনাসামনি একজনের অ্যাকাউন্ট ওপেন করে এখন দেখা দেবো। এখানে জয়েনে মেইল দিয়ে কনফার্ম করে আপনার পার্সোনাল ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আজকে কি অ্যাকাউন্ট খোলা দেখাবো? অ্যাকাউন্ট খুলবেন কেউ আজকে? ভাই আমি খুলে ফেলছি ভাই। দেখেন ভাই, আমারটা খুলে দেন আজকে। কি পরীক্ষা নেবে ভাই? না 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 না, আজকে কোনো পরীক্ষা নেই। আপনার অ্যাকাউন্ট খুলতেই অবস্থা খারাপ, অ্যাকাউন্ট খুলতেই সময় লাগবে। পরীক্ষা আপনি যখন গিগ রেডি করবেন তখন হচ্ছে আপনার পরীক্ষা, এক্সাম। পরীক্ষা নেবে? হ্যাঁ, যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন পরীক্ষা নেবে। এই অ্যাকাউন্টটা তো খুলতে সমস্যা হয় না, ওই গিগ দিতে। গিগের ব্যাপার তো এখনো, গিগে তো যাইনি। অ্যাকাউন্টটা না খুললে গিগে কেমনে যাবো ভাইয়া? যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চান এখন ইনস্ট্যান্ট, তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে ফেলেন। আমি দেবো ভাই? ভাই আমি দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু তার আগে একটা কথা বলছিলাম যে অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু এই টার্মস এন্ড সার্ভিসটা একটু পড়বেন। আচ্ছা, অ্যাকাউন্ট খোলেন, সমস্যা নেই, কিন্তু তার আগে তার অ্যাকাউন্ট খোলার পরে একটু কষ্ট করে টার্মস এন্ড সার্ভিসগুলো একটু পড়বেন, ঠিক আছে? পড়ে তারপরে অ্যাকাউন্টটা খুলতে আসবেন। আচ্ছা, খোলেন, স্ক্রিন শেয়ার দিলে দেন। না বুঝে অ্যাকাউন্ট চালালে ভুল হয়ে যেতে পারে। ইয়েস, আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে একদম বেসিক, এর বাইরেও অনেক ইনফরমেশন আছে। ফাইবার লিখলেই চলে আসবে ভাইয়া, ফাইবার সার্চ বক্সের মধ্যে fiverr.com লিখতে হয় না কখনো, .com লেখার প্রয়োজন হয় না কখনো, থেকে .com লেখার প্রয়োজন হয় না। জয়েনে ক্লিক করেন, জয়েন। এখন আপনার পার্সোনাল মেইলটা দেন, কোনো মার্কেটিং মেইল দিয়ে আবার ফাইবার অ্যাকাউন্ট খুলিয়েন না, পার্সোনাল মেইল দিবেন। সব ফাইবারের মধ্যে যা ইনফরমেশন থাকবে সব আপনার পার্সোনাল। ব্রাউজার তো চেঞ্জ করব না, এই ব্রাউজার দিয়েই কাজ করতে হবে। হ্যাঁ, ক্রোম দিয়েই চালাবেন ফাইবার। ভাই ভিপিএন লাগে না তাই না ভাই?
আরে ভাই কি না বলেন ভাই। আপনি, ভিপিএন লাগাইলেই তো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, হোল্ড, এখানে হোল্ড। এখন এখানে ইউজার নেমটা হতে হবে কিন্তু আপনার অরিজিনাল নেমে। ইউজার নেমের মধ্যে কোনো স্পেস থাকা যাবে না, কোনো অ্যালফা ক্যাপিটাল লেটার থাকা যাবে না, সব স্মল লেটার হতে হবে। এবং ইউজার নেমটা হতে হবে আপনার অরিজিনাল নেমে, কোনো স্পেস থাকা যাবে না, কোনো ক্যাপিটাল লেটার থাকা যাবে না। ওকে ডান। এখন পাসওয়ার্ড দেন। আর এই ইউজার নেম দিয়ে কিন্তু সবসময়, মেইল ছাড়াও এই ইউজার নেম দিয়ে সবসময় লগ ইন করতে পারবেন। সো ইউজার নেমটা বি কেয়ারফুল দিতে হবে। আর এই ইউজার নেমটাই কিন্তু আপনার প্রোফাইলে শো করবে, আপনার ফুল নেম কিন্তু শো করবে না, ঠিক আছে? এই ইউজার নেমটাই আপনার প্রোফাইলে শো করবে, ফুল নেম শো করবে না। সো ইউজার নেমটা একটু বুঝে শুনে ফুল নেমটাই দেওয়ার চেষ্টা করবেন যদি নেয়। পাসওয়ার্ড তো চেঞ্জ করি নাই। পাসওয়ার্ড আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, নাম্বার, সিম্বল দিয়ে একটা পাসওয়ার্ড দেন। তাহলে তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ভাইয়া আমার। পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে মানে? এখন তো খোলেনি নেই, চেঞ্জ করবেন কেমনে? এটা নতুন পাসওয়ার্ড, এই ফাইবারের জন্য পাসওয়ার্ড। এখানে মেইলের পাসওয়ার্ড দেওয়া যাবে না তো, নিউ পাসওয়ার্ড। ফাইবারের জন্য যে অ্যাকাউন্ট করতেছেন এটা পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মনে রাখিয়েন, আবার পরে ভুলে গেলে কিন্তু এখানে কপি হবে না তো ভাই। এমন জিনিস হ্যাঁ, এখানে পাসওয়ার্ডের ক্যারেক্টার দিতে হবে তো। হ্যাঁ, এইখানে এমন পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার মনে থাকবে সারা জীবন। এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড দিয়ে সবসময় আপনি ফাইবারে লগ ইন করবেন, এবং পাসওয়ার্ডের মধ্যে আপনার ভাই, একটা দিয়ে lower দেন, character দিয়ে ব্যাপার symbol, অ্যাড্রেস number দিতে দিতে হবে। হবে। না ভাই না, সমস্যা নাই, আমার যেটা মনে থাকবে ওটা আমি দিচ্ছি। কি করতে চাচ্ছেন এখন? দিচ্ছি ভাই, দিচ্ছি, এখনই দিচ্ছি। লিখে রাখলাম তো পাসওয়ার্ডটা, খাতার মধ্যে লিখে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, লিখে রাখেন। একটা পাসওয়ার্ড কেমন মুখস্থ থাকে না রে ভাই। ফেসবুকের পাসওয়ার্ড তো ঠিকই মনে থাকে। ফেসবুকে পাসওয়ার্ডও লেখা আছে। ভাই আমারও ওইটা মনে নেই, আমার প্রত্যেকবার ফেসবুকে লগ ইন করার সময় সবার পাসওয়ার্ড দেওয়া লাগে। দেন, জয়েন দেন। Your account is open. এটা সেট করে দেবো ভাইয়া। সেভ দেন, সেভ দিয়ে রাখেন। আপনার মেইলে একটা মেইল গেছে, সেই মেইলটা কনফার্ম করেন। তো ফাস্ট অ্যাকশন সেখানে করার সাথে সাথে মেল চলে গেছে, অনেকখানি কি সময় লাগে, 5-2-4-10 মিনিট। আরএমবিএস এর লাইন ভাই আমি চালাচ্ছি। এখন ওই যে আপনার ডি লেখা আছে না, ডি তে ক্লিক করেন। আর আপনার পেজটা জুম আছে, একটু জুম আউট করেন তো। আপনার পেজটা জুম আছে, জুম আউট করেন। হলো ভাইয়া। ওটা তো বেশি হয়ে গেল, 100% করে দেন। 100% একটু কম হয়। আচ্ছা হোক, ওটা পরে জুম আউট করিয়ে নেওয়া। দাঁড়ান 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 দাঁড়ান, আগে জুম আউটে করেন। অনেকে বলবে যে ভাই আমার এরকম ইন্টারফেস আসছে, ওনার এরকম কেন ইন্টারফেস করেন। 80% করেন। এই যে 80% করলে দেখেন উপরে কিছু অপশন শো করতেছে, ওয়ার্ডার, সেভ, এক্সপ্লোর, মেসেজ, ফাইবার প্রো, এরকম শো করছে। অনেকে বলবে ভাই আমার তো এরকম আসে নাই, ওনার কেন এরকম আসছে, ওনার কেন এরকম আসছে, আমার কেন এরকম আসে নাই। দেখেন আপনাদের সবার এরকম ইন্টারফেস আসবে, দেখছেন উপরে ইন্টারফেসটা যেরকম, এরকম আপনাদের সবার ইন্টারফেস আসবে। আচ্ছা, এখান থেকে প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যান, প্রোফাইল। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে নিচে দেখেন, বাম পাশের নিচে দেখেন অনেকগুলো অপশন পাবেন, যেখানে আপনার বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে হবে। নিচে যান, নিচে যান, প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এই যে এখানে ডিসক্রিপশন লিখতে হবে, আপনার নিজের একটা পার্সোনাল ডিসক্রিপশন লিখতে হবে। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এখানে আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে, আপনি বা যে কয়েকটা ল্যাঙ্গুয়েজে বলতে পারেন, সেই কয়েকটা বলতে, লিখতে, শুনতে, বুঝতে পারেন, সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অ্যাড করতে হবে। এবং আপনার যতগুলো পার্সোনাল সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডিন না লিঙ্কডিন নেই, ফেসবুক, টুইটার আর গুগল, জিমেইলটা, এই কয়েকটা জিনিস এখানে আপনারা অ্যাড করে দিবেন। তারপরে নিচে হচ্ছে স্কিল আছে, নিচে যান, নিচে স্কিল আছে। স্কিলের মধ্যে গিয়ে আপনি আপনার কি কি স্কিল আছে, আপনি কি কি জিনিস পারেন, সেই স্কিলগুলো এখানে অ্যাড করে দিবেন। যা স্কিল আছে সবগুলো অ্যাড করবেন। তবে যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি অ্যাকাউন্টটা বিল্ড করতে যাচ্ছেন, সেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো নিয়ে এখানে অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এসইও, কিওয়ার্ড রিসার্চ,
হ্যাঁ, এই ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, এই ইমেল মার্কেটিং, এই স্কিলগুলো এখানে অ্যাড করে দেবেন। এডুকেশন, আপনি যা যা পড়াশোনা করছেন ভালো হয়, বেটার হয় যদি এডুকেশনাল কোনো সার্টিফিকেট টপ, আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন সেই সার্ভিস রিলেটেড যদি কোনো সার্টিফিকেট বা এডুকেশনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এডুকেশনটা যদি এখানে অ্যাড করেন, যদি না থাকে তাহলে এডুকেশনের মধ্যে আপনার যে এসএসসি, এইচএসসি, ইন্টার আছে এগুলো অ্যাড করে দিতে পারেন। আর সার্টিফিকেটে গিয়ে অবশ্যই এখানে যদি আপনার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট অ্যাড করে লাভ নেই, এখানে যে প্ল্যাটফর্ম বা যে সার্ভিস রিলেটেড আপনি প্রোফাইলটা বিল্ড করতেছেন সেই সার্ভিস রিলেটেড সার্টিফিকেটটা এখানে অ্যাড করে দিবেন। তো অ্যাকাউন্ট খোলার পরে এরকম সবার প্রোফাইলটা, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সবাই কালকে কমপ্লিট করে কালকে আসবেন। তারপরে কালকে আরও প্রোফাইল, আচ্ছা ইয়াতে যান, কি বলে উপরে ডিতে ক্লিক করেন, আবার উপরে ডি, উপরে হ্যাঁ, ওখানে ড্যাশবোর্ডে যান। বিভাগ ভাই, আমরা এই যে এখান থেকে যখন সার্টিফিকেট পাবো সেটা ওখানে দিতে পারবো, তাই না? আমরা এখান থেকে যখন সার্টিফিকেট পাবো আপনার এখান থেকে, সেগুলো দিলে এটা একটা ইয়ে পাবো, তাই না? অ্যাডভান্টেজ পাবো। অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, এই প্রোফাইলে গিয়ে তো দেখলেন প্রোফাইলে কি কি ইনফরমেশন লাগবে সেই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আর ড্যাশবোর্ডে গেলে দেখেন এখানে আছে যে ইউজ ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট ইট, এটা। ইউ হ্যাভ নট সেট এ সিকিউরিটি কোশ্চেন, প্লিজ ডু সো, এটা। ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 minutes, ইউ উড বি ক্রেজি নট টু ট্রাই। ঠিক আছে, তার মানে উপরের দুইটা কমপ্লিট করে আসার পরে নিচের সেকশনটাতে আসলে দেন হচ্ছে যে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন। তো উপরের দুইটা নিচেরটাতে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, আর উপরেরটাতে আপনার প্রোফাইলটা ইনকমপ্লিট আছে, প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইলটা কমপ্লিট, যান ওখানে যান, ওটাতে ক্লিক করেন। ভাই উল্টা পাল্টা করতেছেন কেন? হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। আচ্ছা, এখানে আসার পরে এই যে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, হ্যাঁ, আপনি এখানে কি আই এম এ ফ্রিল্যান্সার হবে না ভাইয়া? ইয়েস, আই এম এ ফ্রিল্যান্সার। তারপরে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস গোয়িং টু, এইখানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন? ডিজিটাল মার্কেটিং, বা এখানে মার্কেটিং অ্যাডভার্টাইজিং আছে, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং না থাকলে মার্কেটিং অ্যাডভার্টাইজিং আছে, দেখেন। অ্যাডভার্টাইজিং লেখেন পুরো মার্কেটিংটা লিখেন, তাইলে সব অ্যাডভার্টাইজিং, কারণ এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এন্ড পিআর, হ্যাঁ ওটা। এন্ড সেভ চেঞ্জ, আচ্ছা সেভ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আবার ড্যাশবোর্ডে চলে যান। ওই যে আপগ্রেড নাও বাটনে ক্লিক করেন। আর এখানে কেন নিয়ে আসে বারবার? এখানে যে গিগ লিখতে হবে, দেখেন নিচে গিগের অপশন দিচ্ছে না, এখানে গিগ না, এখানে গিগ না, প্রোফাইলটা এখন ইনকমপ্লিট আছে। আবার ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ড থেকে সেকেন্ড অপশনে যান, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, এখানে সেকেন্ড অপশনে গিয়ে অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্ট, উপরে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্ট সেটিং। আচ্ছা, এখানে গিয়ে এখানে আপনার যে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, অনলাইন স্ট্যাটাস, এগুলো সব কমপ্লিট করতে হবে। এখানে ওটা ফুল নেম দিতে হবে, ফুল নেম দেন। আপনার নামটা কিরকম, ইউজার নেম দিচ্ছেন কেন ভাই? আরে ভাই ফুল নেম কি এরকম ভোটার আইডি কার্ডে? ভাই এখানে ভোটার আইডি কার্ডের নাম দেন, ভোটার আইডি কার্ডের নাম আমার এই নামই দেওয়া আছে, এইরকম করেই দেওয়া আছে। ভাই এস দিবেন, ক্যাপিটাল ওয়ার্ড দিবেন। আপনাদের নামের যে ফার্স্ট অক্ষরটা এটা তো বড় হাতে দিতে হবে। আপনার ভোটার আইডি কার্ডে যে চেহারায় আছে নামটা সেই চেহারায় সব বড় হাতের আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে ফুল নেম দিয়ে দিবেন, ফুল নেম দিয়ে দিয়ে ওটা ঠিক আছে, ওটা কিছু করতে হবে না, আর কোথাও কিছু করতে হবে না। সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। ফুল নেম হয়ে গেছে কমপ্লিট। নিচে দেখেন ফোন ভেরিফিকেশন আছে, নিচে যান। দাঁড়ান একটু উপরে, আর একটু উপরে। ফোন ভেরিফিকেশন এখানে আছে না? এখানে নাই, তাহলে সিকিউরিটিতে চলে যান। আচ্ছা, সিকিউরিটিতে গিয়ে নিচে দেখেন ফোন ভেরিফিকেশন আছে, ভেরিফাই নাও ফোন। আরে ভাই ওই তো দেখাই যাচ্ছে
টাকায় আসে। হ্যাঁ, এখানে এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে ফোন ভেরিফাই করে ফেলেন। স্কিটো নাম্বার দিয়েন না ফির, আপনার পার্সোনাল যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিবেন। স্কুলের নাম্বার বললাম কি, স্কুলের নাম্বারে কোড আসে না, ভেরিফিকেশন কোড আসে না স্কিটো নাম্বারে। দেখেন এখন ওই নাম্বারে কোড গেছে, ওই নাম্বারটা ভেরিফাই করে ফেলেন। ওকে, ডান। সিকিউরিটি কোশ্চেন, এখন একটা সিকিউরিটি কোশ্চেন দেন, যেই কোশ্চেনটার অ্যান্সার আপনার সারা জীবন মনে থাকবে। আপনার অ্যাকাউন্টে কখনো কোনো প্রবলেম হলে এই কোশ্চেনের অ্যান্সার দিলেই আপনার অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে যদি কখনো কোনো প্রবলেম হয়, এখানে নিজেকেই একটা কোশ্চেন সেট করতে হবে, নিজেকেই একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এবং ওই অ্যান্সারটা এটা আপনি পরে দিন ভাই, এটা আপনি পরে দিন। সিকিউরিটি কোশ্চেন খুব সিকিউর জিনিস, এটা আপনি পরে দিন নিজের মতো করে। ওটা এখন ফ্রি সময় না, ট্যাপটা কেটে দিলেই কেটে যাবে, পরবর্তীতে আপনি সেট করতে পারবেন। সিকিউরিটি কোশ্চেন নিচে দিবেন, নিজেই অ্যান্সার দিবেন, দিয়ে ওই অ্যান্সারটা সারা জীবন মনে রাখতে হবে আপনাকে। ওটা এখন এখানে ক্লোজ হবে না, যতক্ষণ না পর্যন্ত সিকিউরিটি কোশ্চেন দিবেন ক্লোজ হবে না। এটা ট্যাপটা কেটে দিতে হবে আপনাকে, ট্যাপটা কেটে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তো ওই ড্যাশবোর্ডে গিয়ে আর প্রোফাইলে গিয়ে আর ড্যাশবোর্ডে গিয়ে আপনার ফুল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। যারা যারা আজকে অ্যাকাউন্ট করবেন তারা ফুল প্রোফাইলটা কমপ্লিট করে ফেলিয়েন, ঠিক আছে? জি ভাইয়া। আর কালকে এখন গিগ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ রিপোর্ট ভাইয়া, হ্যাঁ আমার তো আগের একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, আমি আপনাকে ওই দিন বললাম, ওইটা জুনের ওইদিকে, তো আমি অ্যাকাউন্টটা ডিজেবল করে দিছি। এখন কি উইন্ডোজটা চেঞ্জ করব? কেন অ্যাকাউন্ট ডিজেবল করছেন? জুনে করছেন, আবার অ্যাকাউন্ট ডিজেবল কেন করছেন? আপনি তো বলছিলেন যে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে অথবা হচ্ছে উইন্ডোজটা চেঞ্জ করতে। ও, তাহলে ঠিক আছে, তাহলে এখন উইন্ডোজ দিয়ে দেন, উইন্ডোজ দিয়ে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভাইয়া ভাইয়া যদি অ্যাকাউন্ট করার পর আমার উইন্ডোজটা কোনো সমস্যা হয়, পরবর্তীতে ঢুকতে পারবো তো? পারবেন, ডিভাইস সেম থাকলেই হইলো। রিফাত ভাই, আমি আমার ল্যাপটপ দিয়ে এগুলো সব করলাম, কিছুদিন কাজ করার পর কোনো কারণে আমার ল্যাপটপটা চলে না, এখন তার নতুন নেবো, তখন ওদেরকে বুঝাবো কিভাবে যে আমি নতুন ল্যাপটপ সাপোর্টে মেসেজ করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট খোলা দেখলেন, ফাইবার সম্পর্কে আজকে সব কিছু জানলেন। হ্যাঁ, কালকে ফাইবারের গিগ সম্পর্কে জানবো না, সিকিউরিটি কোশ্চেন কালকে ফাইবারের গিগ সম্পর্কে জানবো না। আজকে হচ্ছে যে এই পর্যন্তই। হ্যাঁ, ফাইবারটা আগে, তবে রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে যেন টার্মস এন্ড কন্ডিশন পেজটা পড়েন, অন্তত আমি যেন আপনাদের কাছ থেকে এই টপিকসে কিছু শুনছি, জানতে পারি। কারণ আমি ওপেনলি বললাম যে আমিও টার্মস এন্ড কন্ডিশন ডলার কামাই করার চিন্তা করে আসছেন, তো ওই মার্কেটটা সম্পর্কে, ওই মার্কেটের বিধিনিষেধগুলো জানাটা প্রয়োজন না? রাস্তায় গাড়ি চালাইতে গেলে তো রাস্তার রোডে তো নিয়ম কানুন জানাটা না জানলে তো আপনি লাইসেন্সই পাবেন না। রোডের নিয়ম কানুন না জানলে লাইসেন্সই পাবেন না। তো সেইখানে আমি রোডে গাড়ি চালাইতে যদি আমার রাস্তা জানতে হয়, সেখানে আমি লাখ লাখ ডলার, হাজার হাজার ডলার কামাই করার চিন্তা ভাবনা করে আসছি, সেই মার্কেট সম্পর্কে আমার জানাটা প্রয়োজন না? এই কারণে একটু মার্কেট, হ্যাঁ হ্যাঁ ভাই প্রেজেন্ট নিছে, প্রেজেন্ট, আরে হ্যাঁ ভাই, অ্যাটেন্ডেন্স নিছে, সে কখনই নিছে। তো মার্কেটটা সম্পর্কে একটু জানবেন, আর অ্যাকাউন্টটা এরকম করে খুলবেন, খুলে ভেরিফিকেশন করে ফোন টেরিফাই করে কালকে নিয়ে আসবেন, দেখবো। এখন কালকে সবার অ্যাকাউন্ট দেখবো, আর অ্যাকাউন্টে যারা ইমেজ দিতে চান তাদের একদম ক্লিয়ার ইমেজ দিবেন। ওকে ভাইয়া, কোনো সেলফি বাঁকা হয়ে টেরা হয়ে আকাশের দিকে ঘাড় বেঁকা, মাথা বেঁকা, কোমর বেঁকা, হাত টেরা ভেঁকা, এরকম কোনো ইমেজ দিবেন না, একদম ক্লিয়ার ইমেজ দিবেন।